আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা এইচএসসি 25 সালের নিউটনীয় বলবিদ্যায় যে বোর্ড প্রশ্নগুলো এসেছিল সেগুলো সমাধান করার চেষ্টা করব। আশা করি সহজবোধ্যভাবে তোমাদেরকে বোঝাতে পারবো ইনশাল্লাহ। তোমরা একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করো, ঠিক আছে? আমরা অলরেডি কিন্তু ভেক্টরেরটা দিয়ে ফেলছি। 25 সালে বোর্ড প্রশ্নটা ভেক্টরে যেগুলো আসছিল সেগুলো দিয়ে ফেলছি। আমরা ধারাবাহিকভাবে 25 সালে প্রত্যেকটা অধ্যায়ে আসা প্রশ্নগুলোকে আমরা সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এটা আমার হলো চট্টগ্রাম চকবাজারের হলো অফলাইন ব্যাচের ঠিকানা। তোমরা বা তোমাদের জুনিয়র কেউ যদি আসতে চাও তাহলে কি এই নাম্বারে যোগাযোগ করে তোমরা কি এই ঠিকানায় এসে ভর্তি হয়ে পড়তে পারবে আমার কাছে। আমরা নিউটনীয় বলবিদ্যায় সবার আগে যে প্রশ্ন পাচ্ছি, এটা ঢ বোর্ড লেখা আছে, এটা ঢাকা বোর্ড। কি বোর্ড বলো তো? এটা ঢাকা বোর্ড। এই ঢাকা বোর্ড 25-এ দেখছে 200 গ্রাম ভরের একটি 50 সেন্টিমিটার বস্তুকে, আচ্ছা এটা আসলে 200 গ্রামে একটু ভরে 50 সেন্টিমিটার, এটা এখানে হবে, হ্যাঁ 50 সেন্টিমিটার ব্যাসার্ধের উলম্ব বৃত্তাকার পথে, উলম্বভাবে বৃত্তাকার পথে 20 মিটার পার সেকেন্ড দ্রুতিতে ঘোরানো হচ্ছে, যেখানে অভিকর্ষণীয় ত্বরণের মান g = 9.8। ঘূর্ণনরত বস্তুটির কেন্দ্রমুখী বল বের করে। দেখো আমরা জানি কেন্দ্রমুখী বল বা কেন্দ্রবিমুখী বল m(ওমেগা²r) বা F = mv²/r। যে কোনো একটা দিয়ে আমরা করতে পারি। এখানে আমাদের রৈখিক বেগ দেওয়া আছে এবং ব্যাসার্ধ কত? ব্যাসার্ধের 50 সেন্টিমিটার। তাহলে r এর মান হলো 50 সেন্টিমিটার। দেখো তো মানে 0.5 মিটার, আর v হলো 20 মিটার পার সেকেন্ড। তাহলে এই দুইটা ডাটা আমরা এটার মধ্যে ব্যবহার করলে সবচেয়ে সোজা হয়। বস্তুটার ভর 200 গ্রাম m, তাহলে m যদি 200 গ্রাম মানে 0.2 কেজি, তাহলে আমরা এটা দিয়ে সহজে করে ফেলতে পারি না? আমরা এটা দিয়ে করলে কি হয় আমাদের জন্য? ভালো হয় তো, তাই না? তাইলে আমরা এখানে যদি বসাই দেই 0.2, v হলো কত? 20² ডিভাইড বাই আর কত বলো তো? 0.5। তাহলে এটা ক্যালকুলেশন করলে ডাইরেক্ট চলে আসবে। যে কোনো বস্তুকে তুমি উলম্ব পথে ঘোরাও বা অনুভূমিক বৃত্তাকার পথে ঘোরাও। অনেকে বলবে স্যার এগুলোর ডিটেইলস আমরা কোথায় পাবো? দেখো প্রত্যেকটা কনসেপ্টের ডিটেইলস আমাদের ইউটিউব চ্যানেলে আছে। এই যে তোমরা যে ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখছো, এই ইউটিউব চ্যানেলে তোমরা যদি যাও, এটা ভেক্টর প্লেলিস্ট গত ক্লাসে দেখিয়েছিলাম। আমরা যদি আমাদের প্লেলিস্টের নিউটনিয়ান বলবিদ্যায় যে চ্যাপ্টারটা আছে, নিউটন বলবিদ্যা চ্যাপ্টারটাতে ঢুকো, তোমরা একটু গিয়ে নিচের দিকে যাও। এই যে নিউটনীয় বলবিদ্যা, এটাতে ঢুকলে তোমরা একটু নিচের দিকে যাবা, একটু নিচের দিকে। এই যে দেখো নিউটন বলবিদ্যা 1, 2 এইভাবে সবগুলো টপিক আছে। এই যে এখন যে টপিকটা পড়াচ্ছি সেটা এই যে এইটা 27 মিনিটের একটা ভিডিও, নিউটন বলবিদ্যা অনুভূমিক এবং উলম্ব তলে সুতার টান। এভাবে তোমার সবগুলা মোমেন্ট অফ ইনার্শিয়া, জড়তা প্রমুখ অনেক বিস্তারিত জিনিস আছে। তারপর তোমাদের টর্ক আছে, কৌণিক ভরবেগ, শক্তি, সংরক্ষণশীলতা যা আছে, ঘর্ষণ, হেলানো তল, ব্যাংকিং কোণ, সাইকেল চালানো, কপি কল, ব্যাংকিং যুক্ত রাস্তায় ঘর্ষণ, যত এই যে ব্লকের ম্যাথ সব ধরনের আছে। তারপর 22 সালে বোর্ড প্রশ্ন আছে, 23 সালে বোর্ড প্রশ্ন আছে, 24 সালে বোর্ড প্রশ্ন এখানে সমাধান করে দেওয়া আছে। তোমরা এখান থেকে সব ধরনের ভিডিও পেতে পারো। তো আমরা এটা তাহলে যদি করে ফেলি, এটা দেখি উত্তরটা কত আসে। 20² মানে 400 ইন্টু 0.2 ভাগ 0.5। তাহলে আমি দেখতে পাচ্ছি এটা 160 নিউটন। কত বলো তো? 160 নিউটন। অনেকে মনে করে স্যার এটা দিয়ে করলে কিভাবে করবে? এটার মধ্যে এটা দিয়েও করতে পারো। m ওমেগার জায়গায় তুমি v/r লিখতে পারো। আমরা জানি v = কি বলো তো? ওমেগা r। তাহলে ওমেগা = v/r। তো এখান থেকে v/r যখন তুমি এটাকে স্কয়ার করবা r, তখন এটা আসলে অ্যাকচুয়ালি m v²/r²। এখানে r একটা r কাটাকাটি যাওয়ার পর আসলে এই সূত্রটাই থাকে। তুমি চাইলে এটা দিয়েও করতে পারো। যদি কৌণিক ভরবেগ, কৌণিক বেগটা তোমাকে দিয়ে দিত, তাহলে এটা দিয়ে ডাইরেক্টলি আমরা করতাম। কথা কি বোঝা গেছে? তার মানে উপরের সূত্রটা নিচের সূত্রটা একই সূত্র, একটা কৌণিক বেগ দিয়ে একটা রৈখিক বেগ দিয়ে। এখানে ঘূর্ণনরত সর্বনিম্ন অবস্থানে সুতার টান সর্বোচ্চ এবং সর্বোচ্চ বিন্দুতে সুতার টান সর্বনিম্ন, বক্তব্যটির যথার্থতা যাচাই করো। এগুলো ওই যে আমি এখন ভিডিও দেখলাম ওখানে আছে। তো একটা বস্তুকে যদি উলম্ব পথে এভাবে ঘোরাও, এটা যদিও সব দিকে ব্যাসার্ধ সমান, জাস্ট উলম্ব পথ বোঝানোর জন্য একটু উপরে নিচে ডিমের মতো করে আঁকছি। তাহলে এখানে দেখো একটা বস্তু যখন এদিকে ঘুরে, তখন তার বাইরের দিকে কেন্দ্র বিমুখী বল mv²/r, আর নিচের দিকে ওকে সুতা টানবে। কে টানবে বলো তো? সুতা টি টানবে, তাই না? সুতার টান টি টানবে। এখানে যদি বস্তুটা হয়, বস্তুটা ধরো সুতা দিয়ে বেঁধে ঘোরাচ্ছি, এবং ওর নিচের দিকে আরো আছে কি বলো তো? ওজন mg। কি আছে বলো তো? mg। তো আমাদের এখানে তোমাদের কথা বুঝিও, একটা বস্তু নিরাপদে ঘোরার জন্য, আর যখন সে বস্তুটার নিচে থাকে, দেখো এখানে যখন নিচে থাকবে
তখন তার কেন্দ্রবিমুখী বলটা হচ্ছে নিচের দিকে বা বাইরের দিকে। সর্বনিম্ন অবস্থান মানে হচ্ছে নিচের অবস্থান, আর সর্বোচ্চ অবস্থান মানে হচ্ছে উপরের অবস্থান। মানে এভাবে যখন তুমি ঘোরাচ্ছ, উপরের অবস্থানটা সর্বোচ্চ অবস্থান, নিচের অবস্থানটা সর্বনিম্ন অবস্থান। উপরের দিকে সুতার টান, ওর ওজন কোন দিকে বলো তো? নিচের দিকে। ঠিক আছে, তো তুমি একটু খেয়াল করো, আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে, এখানে হচ্ছে উপরে হচ্ছে সুতার টান। দেখো, একটা বস্তু নিরাপদে ঘোরার জন্য তার কেন্দ্রের ভিতরের দিকের বল এবং কেন্দ্রের বাইরের দিকের বলগুলো পরস্পর সমান হবে। তাহলে ভিতরের দিকে হচ্ছে টি প্লাস এমজি, টি প্লাস কি এমজি ইকুয়াল টু হবে হচ্ছে কি mv স্কয়ার বাই আর। এখান থেকে সুতরাং টি হবে হচ্ছে mv স্কয়ার বাই আর মাইনাস কি mg। তাহলে এর উপরে হবে সুতার টান এটা, আর এটা হচ্ছে সর্বোচ্চ বিন্দুতে, উপরে সর্বোচ্চ বিন্দুতে। অনেকে বলে স্যার এটা বুঝলাম না, কিভাবে করলেন? দেখো, টিও নিচের দিকে এমজিও নিচের দিকে, তাহলে এই দুটোটার যোগফল হবে উপরের দিকটার সমান। আবার নিচের দিকে হচ্ছে আমাদের এই দুইটা নিচের দিকে, তাহলে এই দুইটার যোগফল হবে উপরের দিকে, মানে টি এর সমান। তাহলে সর্বনিম্ন বিন্দুতে, দেখো সর্বনিম্ন বিন্দুতে এই mv স্কয়ার বাই টি ইকুয়াল টু, টি উপরে তো, তাহলে টি ইকুয়াল টু হচ্ছে কি mv স্কয়ার বাই আর প্লাস কি mg। তাহলে এখান থেকে দেখো তুমি এখানে মান বসিয়ে দিবা। অলরেডি এটার মান তো তুমি জানো, এটা 160। তুমি চাইলেও করতে আবার বসাতে পারো মাইনাস mg, mg মানে 0.2 ইনটু 9.8, আর এটা হচ্ছে 9.8 মানে হচ্ছে 0.2 ইনটু 9.8, এটা হচ্ছে 1.96। 160 বিয়োগ 1.96, দেখি 160 বিয়োগ হচ্ছে 1.96, এটা আমি দেখতে পাচ্ছি 158.04 এত নিউটন। আর উপরে হচ্ছে এটা হচ্ছে 160 আসবে, এটা করলে প্লাস হচ্ছে এই 1.96, তাহলে 161.96 এত নিউটন। তাহলে আসলে সর্বনিম্ন বিন্দুতে হচ্ছে সুতার টান সর্বোচ্চ, এটা ম্যাক্স। এখানে অনেক সময় দেখবে এখানে থাকে, এখানে থাকে, সেগুলো হচ্ছে অ্যাঙ্গেল নিয়ে করতে হবে আমাদেরকে। আমি তো সেটা তো আর এই শর্ট ভিডিওতে দেখাতে পারবো না, তবে মনে রাখবে এখানে হইলে এই যে এই বরাবর হইলে, বিন্দু কেন্দ্র বরাবর হইলে, এটা হচ্ছে অনুভূমিক বলের সমান। ওইটার ক্ষেত্রে সুতার টান শুধু টি ইকুয়াল টু কি mv স্কয়ার বাই আর হবে, mv স্কয়ার বাই আর। আর বিভিন্ন অবস্থানে যখন হবে তখন এখানে তোমার থিটা কাউন্ট করে তখন করতে হবে। ঠিক আছে স্যার, থিটা কাউন্ট করলে কি দিয়ে করবো? সূত্রটা আমি দেখাই দিচ্ছি। তখন হচ্ছে t equal to mv স্কয়ার বাই আর প্লাস mg cos থিটা। কি বলতো? mg cos থিটা, এটা দিয়ে mg cos থিটা দিয়ে এটা দিয়ে করবা। ঠিক আছে, তো এটা স্যার কই পাবো? এটাও বললাম না, এখানে আছে এই যে এই সূত্র, মানে এখানে আমাদের যে প্রথম 3 নাম্বার বা 4 নাম্বার ভিডিও, এই যে এটার মধ্যে তুমি এখানে কি গেলে পেয়ে যাবা। ঠিক আছে, তাহলে চলো আমরা এটাতে এটা থেকে বের হয়ে যেতে পারি আমরা। ঠিক আছে, তো দেখো অনেকগুলো স্যার বুঝলাম না এটা কিভাবে, এটা থেকে এই সূত্রগুলো আসছে। হ্যাঁ, এইটা থেকেই হচ্ছে এই সূত্রগুলো আসছে। তুমি দেখো t equal to mv স্কয়ার বাই r প্লাস mg cos থিটা। তো এই অবস্থানের জন্য আমরা যে এখানের জন্য এটা কি এই রেখার সাথে, এই রেখার উপরে না এই বিন্দুটা, তাহলে এই রেখার উপরে এই বিন্দু হওয়ায় এটা 0 ডিগ্রি। মানে সবসময় এই রেখাটার সাথে অ্যাঙ্গেলটা কোনটা হিসাব করবা এখানকার। তাহলে দেখো তো এটা কত ডিগ্রি, এই রেখার উপরেই আছে, এই রেখার সাথে এই বিন্দুটা কত ডিগ্রি? 0 ডিগ্রি। তাহলে cos 0 মান হলে কত হবে? cos 0 মান 1, তাহলে mv স্কয়ার বাই r প্লাস mg হবে t এর মান। এই জায়গায় দেখি আমরা মিলে কিনা। এই দেখো mv স্কয়ার বাই r প্লাস mg। স্যার এই জায়গার জন্য কত? এভাবে তুমি চিন্তা করো তো, এই জায়গার জন্য এটা 180 ডিগ্রি। তো cos 180 মান কত? -1। তাহলে -1 গুণ হয়ে এখানে কি মাইনাস বানিয়ে দিবে। তাহলে এটা দেখো এই যে mv স্কয়ার বাই -mg, এই সূত্র থেকেই এগুলো আসছে। বাট তুমি সবসময় কোন অবস্থায়, ধরো এখানে দিলে থিটা হিসেবে এটা গ্রহণ করবা, এটা নিয়ে তখন তুমি এটা দিয়ে করবা। ঠিক আছে, সর্বনিম্ন বিন্দুর জন্য থিটা 0, সর্বোচ্চ বিন্দুর জন্য থিটা 180। ওইগুলো বসালেই কিন্তু এই সূত্র থেকেই কিন্তু তুমি এগুলো পেয়ে যাবে, এই সূত্রগুলো। আর আমি যেভাবে করাইলাম, সর্বনিম্ন বিন্দুতে এই যে সুতা উপরের দিকে টানবে, বস্তুর কেন্দ্রবিমুখী বলটা বাইরে দিয়ে কাজ করবে, mgও বাইরে দিয়ে কাজ করবে, এই দুইটার যোগফল সুতার টানের সমান, ওইটা দিয়ে করেছি। সর্বোচ্চ বিন্দুতে mg নিচের দিকে, সুতার টান নিচের দিকে, কেন্দ্রবিমুখী বলটা উপরের দিকে, তাহলে কেন্দ্রবিমুখী বলটা উপরের দিকে, এই দুইটার যোগফলটা হবে হচ্ছে কি কেন্দ্রবিমুখী বলের সমান। ওখান থেকে তুমি সুতার টান বের করতে পারো। ঠিক আছে, তার মানে দেখো সর্বোচ্চ বিন্দুতে হবে সর্বনিম্ন, আর সর্বনিম্ন বিন্দুতে হবে কি সর্বোচ্চ। দেখি এখানে কি বলছে, সর্বনিম্ন অবস্থানে সুতার টান সর্বোচ্চ, সর্বোচ্চ বিন্দুতে সুতার টান সর্বনিম্ন। কথাটা সত্য কি? এটা কি বলতো, এখানে যথার্থ বক্তব্য। এটা বুঝাতে পেরেছি? বুঝুনি? আশা করি বুঝতে পেরেছি। একটু তাড়াতাড়ি করতে হবে, অনেকগুলো প্রশ্ন তো একটা ভিডিওতে কমপ্লিট করতে হবে আমাদেরকে। দেখি এবার
এখানে বলছে 6000 কেজি ভরের একটি বালু ভর্তি ট্রাক 72 কিলোমিটার/আওয়ার বেগে চলছে। ট্রাক হতে 0.1 কেজি পার সেকেন্ড হারে ছিদ্রপথে বালু পড়ে যাচ্ছে। 30 মিনিট পরে ট্রাকটিকে এত মিটার দূরত্বের মধ্যে থামানো হলো। 30 মিনিট পর ট্রাকের বেগ বের করো। 30 মিনিট আগে ট্রাকের ভর হচ্ছে হলো বালু ভর্তি ট্রাক, তাহলে হচ্ছে হলো ভর হচ্ছে হলো M1টা হচ্ছে হলো কত 6000 কেজি। এখন দেখো ওর বেগটা হচ্ছে তখন কত V1 ইকুয়াল টু হচ্ছে হলো 72 কিলোমিটার/আওয়ার মানে 20 মিটার পার সেকেন্ড। 72 তুমি 1000 দ্বারা গুণ করতে পারো, তারপর হচ্ছে 3600 দ্বারা কি ভাগ করতে পারো। তাহলে এটা হচ্ছে কি তুমি যদি চিন্তা করো এখানে কাটাকাটি করার পরে এটা আসলে কত আসবে 20 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তো 20 মিটার পার সেকেন্ড যদি আসে, এবার আসো যখন বালু প্রতি সেকেন্ডে 0.1 কেজি পড়ে, তাহলে 30 মিনিটে কতটুকু বালু পড়ে যায়, যতটুকু বালু পড়ে যায় এটা থেকে যদি ওই বালুর পরিমাণটা বাদ দেই তাহলে হচ্ছে 30 মিনিট পর তার ভর পাবো, তাই না? আমরা এখানে ভরবেগের সংরক্ষণশীলতা নীতি অ্যাপ্লাই করে ওর বেগটা বের করব। তাহলে হচ্ছে হলো m2 হবে কত m1 মাইনাস m1 এর কতটুকু বলো তো, এই যে কত সেকেন্ডে 30 মিনিটে যতটুকু পড়ে যায়। ঠিক আছে, m1 এর কতটুকু দেখি, এটা কতটুকু পড়ে যায় আমরা এখানে দেখতে পারি যে হচ্ছে হলো কি এই ডেল m মানে কতটুকু বালু পড়ে যায়। কতটুকু বালু পড়বে বলো তো, দেখো এক সেকেন্ডে হচ্ছে হলো কত এত কেজি, তাইলে 30 মিনিটে কত, এক সেকেন্ডে যদি এত হয় 30 মিনিট মানে 30 ইন্টু 60, 30 ইন্টু কত 60, তাইলে 0.1 কেজি পার সেকেন্ড ইন্টু হচ্ছে হলো তোমার 30 ইন্টু 60 মানে সেকেন্ডে, এত সেকেন্ডে, তাইলে ওভারঅল এত সেকেন্ডে, তাইলে সেকেন্ডে থেকে পার সেকেন্ডে চলে যাবে এত কেজি। তাহলে দেখি এই 30 ইন্টু হচ্ছে হলো 60, একটু দাঁড়াও আমি এসিটা ছেড়ে দিই। বৃষ্টি পড়ছে আজকে চট্টগ্রামের বাইরে, কিন্তু তারপর হচ্ছে হলো ইয়া হচ্ছে এই যে বাইরে বজ্রপাত চমকাচ্ছে, বৃষ্টি হচ্ছে, খুব আওয়াজ হচ্ছে, তারপর গরম লাগতেছে ভিতরে। হ্যাঁ দেখো তুমি বলো স্যার এটা বলার কিছু আছে, কিছু নাই, তারপর বললাম আর কি তোমাদেরকে এমনিতে খুশিতে ঠেলায়। এটা 180 কেজি, কত বলো 180 কেজি, তাইলে m1 মাইনাস 180, তাইলে এটা m1টা হচ্ছে কত 6000, 6000 বিয়োগ হচ্ছে কত 180 কেজি, তাইলে বিয়োগ 6000 যদি করি এটা হচ্ছে 5820 কেজি। তাহলে এখানে V2টা আমরা বেগ মানে 30 মিনিট পরে তার বেগটা বের করতে হবে। তো আমরা জানি আজা কি মানে বলো তো, আজা মানে হচ্ছিল কি আমরা জানি, আজা মানে হচ্ছিল আমরা জানি। আচ্ছা তোমরা একটু হচ্ছে হলো লাইনে থাকো, আমরা হচ্ছিল আমার আব্বু একটা কল দিছে, দেখি। জি আসসালামু আলাইকুম আব্বু। অফিসে ক্লাস নিচ্ছে ডেল্টা ডায়াগনস্টিক, এটা মনে হয় 5 স্ল্যাশ মোড়ে, 5 স্ল্যাশের মোড় থেকে মনে 2 মিনিট সামনে যেতে হবে, 2 মিনিট ওই মুরাদপুরের দিকে। হাসপাতালও আছে, হসপিটালও আছে ওটাতে। কেন আচ্ছা ঠিক আছে, ক্লাসের মাঝখানেই ফোনটা রিসিভ করতে হলো, আমার ভিডিও আবার কাট করতে হবে, এই জন্য বন্ধ করি নাই, তোমাদের এর সাথে কথা বললাম। হ্যাঁ দেখো আমরা জানি হচ্ছিল এই m1 v1 ইকুয়াল টু m2 v2, এখান থেকে আমাদেরকে v2 বের করতে হবে। ঠিক আছে, v2, তো এটা তুমি চিন্তা করো তো, এই যে m1 v1 মাইনাস হচ্ছে কি m2, তাহলে আমরা ভরবেগের সংরক্ষণশীলতা নীতি অ্যাপ্লাই করছি, ওর আস্তে আস্তে ভর কমে যাচ্ছে, তাহলে ওর বেগটা কি আস্তে আস্তে বেড়ে যাবে। তাহলে হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতা নীতি মানে 30 মিনিট আগের ভরবেগ 30 মিনিট পরের ভরবেগ সমান হবে। তাহলে এখান থেকে আমরা হচ্ছে হলো কি m1 কত 6000, ওকে, ইন্টু v1 কত বলো তো, v1 হচ্ছে হলো 20 ডিভাইড বাই হচ্ছে কত m2 আমরা পেলাম হচ্ছে 5820। তাইলে দেখো তো 6000 ইন্টু 20 ভাগ হচ্ছে 5800, এটা আমার দেখতে পাচ্ছি হচ্ছে 20.62 মিটার পার সেকেন্ড। এটা কত, তার মানে হচ্ছে হলো 30 মিনিট পরে ট্রাকের বেগের মানটা কত হবে বলো তো, ট্রাকের বেগের মানটা হবে 20.62 মিটার পার সেকেন্ড। ওকে, আচ্ছা এরপরে ম্যাথে আমরা চলে যেতে পারি। ট্রাকটিকে থামানোর জন্য প্রয়োজনীয় বলের মান বের করা যাবে কিনা। ট্রাকটিকে থামানোর জন্য প্রয়োজনীয় বলের মান অবশ্যই যাবে। ট্রাকটিকে কতক্ষণে থামাইছে,
আচ্ছা, ট্রাকটিকে প্রয়োজন দেখো এই থামাইছে কত সময় লাগছে দেখো 10 মিটার দূরত্বের মধ্যে থামাইছে। তো ব্রেক চাপার মধ্যে সময়ে 30 মিনিট পরে ট্রাকটিকে হচ্ছিল থামাইছে 10 মিটারের মধ্যে, তাহলে 30 মিনিট পরে ব্রেক চাপছে। ওই ব্রেক চাপার টাইমে আদি বেগটা হচ্ছিল এটা। 30 মিনিট পরে যেটা শেষ বেগ, ব্রেক চাপার মুহূর্তে ওইটা হচ্ছে কি আদি বেগ। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ইউ হচ্ছে হলো তোমার কত 20.62 মিটার পার সেকেন্ড। এস হচ্ছে হলো কত, এস হচ্ছে হলো 10 মিটারের মধ্যে থামাইছে। ভিটা শেষ বেগ কত 0 মিটার পার সেকেন্ড। তো আমরা জানি এখান থেকে যেহেতু থামাই ফেলছে, এটা হচ্ছে হলো কি এই এখানে হচ্ছে আজা মানে কি আমরা জানি হচ্ছে হলো তুমি চাইলে ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস 2as কত মন্দনে থামাইছে মাইনাস দিতে পারো, অথবা তুমি প্লাস দিয়ে করলে এ তখন মাইনাস আসবে। মাইনাস সহ তুমি যখন কি ব্রেক এফ ইকুয়াল টু এম এর সূত্রে বসাবে তখন এফটাও মাইনাস আসবে, তখন বলবা যে চলো মাইনাস দ্বারা ব্রেকের বাধাদানকারী বল বোঝায়। আর কেউ যদি আগে থেকে মাইনাস দিয়ে দাও তাহলে হচ্ছে এখানে ত্বরণটা কি আসবে ধনাত্মক আসবে। আমি মন্দন যেহেতু থেমে যাচ্ছে আগে মাইনাস দিয়ে নিলাম, দেওয়ার পর অথবা কেউ চাইলে না দিতে পারো তাহলে দিলাম না। তাহলে এটা দেখো তো 0 স্কয়ার ইউ হচ্ছে 20.62 স্কয়ার প্লাস 2a, এ কত এ তো জানি না আমরা, এই তো বের করবো, এস হচ্ছে 10। তাহলে এটা এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে। তাইলে সুতরাং এখান থেকে ডিরেক্ট এ বা এ ইকুয়াল টু হবে হচ্ছে হলো এটা হচ্ছে হলো মাইনাস 20.62 স্কয়ার ডিভাইড হচ্ছে হলো 20। তাহলে আমি দেখতে পাচ্ছি হলো 20.62 এটাকে স্কয়ার করলে এটা ভাগ হচ্ছে হলো 20, এটা হচ্ছে হলো আমি দেখতে পাচ্ছি। সুতরাং এ ইকুয়াল টু মাইনাস 21.26 এমএস ইনভার্স। এটা হচ্ছে ত্বরণ। এটা যদি ত্বরণ হয় তাহলে সুতরাং এফ ইকুয়াল টু ফাদার ইকুয়াল টু মাদার, এফ ইকুয়াল টু এম এ, এম কত এবার আসুন ওই 30 সেকেন্ডে যতটুকু সময় ও থেমে গেছে ততটুকু খেয়াল করো, যতটুকু সময়ে সে থেমে গেছে ততটুকু সময়ে সে কতটুকু ভর হারাইছে, হারানোর পরের ভরটা হচ্ছে কি যোগ করতে হবে। এখন আসলে দেখো এখানে দেখি আমরা মানে ও থামার জন্য কত সময় লাগছে। ভি ইকুয়াল টু ইউ মাইনাস বা প্লাস যদি দেই ইউ প্লাস এটি, এখান থেকে টি ইকুয়াল টু দেখি ভি মাইনাস ইউ বাই এ, এইটা। তাহলে ভি হচ্ছে হলো আমি দেখতে পাচ্ছি শেষ বেগ 0 বিয়োগ থেমে গেছে 20.62 আদি বেগ, আর ত্বরণ হচ্ছে হলো কত বেগ হচ্ছে হলো 21.26। এই যে ত্বরণ এখান থেকে আমরা বসাতে পারি। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি হলো এই আমরা বলটা বের করবো একটু পরে। স্যার এটা আপনি কেন করছেন, সময়টা বের করছেন, দেখবো কত সময় সে থেমে গেছে, ওই সময় সে কতটুকু ভর হারাইছে। আমার ভরটা লাগবে তো বল বের করার জন্য, এফ ইকুয়াল টু এম, এখানে এম বসাবো না, এম কোনটা বসাবো। যদি অনেক বেশি ভর হচ্ছে এই সময় পড়ে যায় তাই তো আমাকে কি করতে হবে, ভরের পরিবর্তনটা হিসাব করবে। আর যদি হচ্ছে এখানে ভর অল্প একটু কি হয় পরে বা অল্প একটু এখানে পড়ে যায় তাহলে হচ্ছে এটাকে তোরা কাউন্টিং এর দরকার নেই, মানে এটা ইগনোর করতে পারবো। তাইলে এটা আমরা দেখতে পাচ্ছি এই 20.62 ভাগ হচ্ছে হলো 21.26 0.97 সেকেন্ড। তাইলে সুতরাং বলো তো থামানোর সময় বালু পড়ে যায় কতটুকু বলো তো, বালু পড়ে যায় এম ইকুয়াল টু হচ্ছে হলো এই যে প্রতি সেকেন্ডে পড়ে এতটুকু, তাহলে এত সেকেন্ডে পড়বে কত 0.1 ইন্টু 0.97 সেকেন্ড, তার মানে 0.097 কেজি। তো এটা খুবই নগণ্য। তাইলে সুতরাং বালুর ভরের পরিবর্তন কি নগণ্য গণনা করা যায়, এটা 1 কেজি মানে অনেক কম, মানে 100 গ্রামের অনেক কম, ঠিক আছে 9.7 গ্রামের মতো মাত্র। তো এটাকে আমরা কাউন্ট না করে সুতরাং ব্রেকের বাধাদানকারী বল বা এফ ইকুয়াল টু কি এম, ফাদার ইকুয়াল টু মাদার, এম কত, তাহলে এম হচ্ছে হলো 30 মিনিট পরেরটা, এইটা ব্যবহার করবো আমরা। এই যে এখানে দেখো 30 মিনিট যখন ব্রেক চাপছে ওই টাইমেরটা এই যে 5820 ব্যবহার করবো। তাহলে 5820 ইন্টু এ কত মাইনাস ওই যে 21.26, তাইলে 5820 ইন্টু 21.26, তাহলে এটা ব্যবহার করলে এটা আমি দেখতে পাচ্ছি মাইনাস 1,23,733.2 নিউটন, 1,23,700, হ্যাঁ এটাই মাইনাস। আর মাইনাস দ্বারা কি বোঝায় ব্রেকের বাধাদানকারী বল বোঝায়।
তাহলে ট্রাকটিকে থামানোর জন্য প্রয়োজনীয় বলের মান মানে ব্রেক দিয়ে যে বলটা মানে যে বলটা প্রয়োগ করে গাড়িটাকে থামাইছে সেই বলটার মান হচ্ছিল 1 লক্ষ। এটা এই যে এখানে এটা মিলে গেছে, এটা 1,23,733 নিউটন। ঠিক আছে, আচ্ছা সবাই এটাতে একটু থাকো, আমরা এটা একটু সলভ করব একটা সেকেন্ড। তোমরা চলো এই টাইমগুলো একটু চলো স্কিপ করে ফেলবা। ঠিক আছে স্যার চলো, এই যে আমার আব্বুকে হচ্ছে একটা হসপিটালের ঠিকানা বললাম, এটা হচ্ছে আসলে ঠিকঠাক বলছে কিনা এটা একটু দেখে নিচ্ছি। ডেল্টা হসপিটাল তো পাঁচলাইশি আমার যতটুকু মনে পড়ে। হ্যাঁ, কারণ আমার আব্বু জানতে চাইছে। এখন ধরো উনি ওখানে চলে গেলেন, তারপর আমি ভুল নিউজ দিয়ে দিলাম। হ্যাঁ, তখন তো চলো কি কষ্ট হয়ে গেল। ডেল্টা হসপিটাল সিটি। আচ্ছা, এটা 7 কেজি ভরের একটি বস্তু এত মিটার পার সেকেন্ড বেগে একটি স্থির বস্তুর সাথে সংঘর্ষে লিপ্ত হলো। সংঘর্ষের পর বস্তুটি একই দিকে আধি বেগের 1/4 বেগ নিয়ে চলতে থাকে। প্রথমে স্থির বস্তুর ভর কত ছিল এটা দিয়ে করবো আমরা। তারপর হ্যাঁ, ডেল্টা হেলথ কেয়ার চিটাগাং লিমিটেড, ডেল্টা হেলথ কেয়ার চিটাগাং লিমিটেড ইজ এ লিডিং হসপিটাল ইন চিটাগাং ডিস্ট্রিক্ট, কাতালগঞ্জ, পাঁচলাইশ। ঠিক আছে, ভুল বলি নাই। অনেক আমার চিটাগাং চলো ডেল্টা হসপিটাল এবং সিগমা ল্যাব এই দুইটার মধ্যে গোলাই যায়। সিগমা ল্যাব হচ্ছে ন্যাশনাল হসপিটালে, আর ডেল্টাটা হচ্ছে হলো কি পাঁচলাইশে। দেখো এখানে একটা বস্তু আসলো, দেখো এত বড় একটি বস্তু 8 মিটার পার সেকেন্ড বেগে, এই যে বস্তুটা 7 কেজি, এটাকে m1 দিব আমরা। আর এটা আদি বেগ ধরো u1, u1টা হচ্ছে 8 মিটার পার সেকেন্ড। এটা এসে এখানে থেমে থাকা u2 স্থির বস্তুকে আঘাত দিল। এটার ভরটা আমরা জানি না, এটা m2। আমাদের এরা যখন হচ্ছে কি বেগ নিয়ে চলতে থাকে, আদি বেগের 1/4 বেগ নিয়ে চলে। সংঘর্ষের পর বস্তুটি একই দিকে আদি বেগের, আচ্ছা এই জায়গায় একই দিকে সংঘর্ষের পর বস্তুটি একই দিকে এত বেগে বেগ নিয়ে চলতে থাকে। এটা কি এটা কি স্থিতিস্থাপক সংঘর্ষ তো বলে নাই, এত বেগ নিয়ে চলতেছে, এই বেগটা কি মিলিতভাবে চলছে কিনা দেখি। বলছে সংঘর্ষটি স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক। এখন আমি তো হচ্ছে কি সংঘর্ষের পরে বস্তুটি একই দিকে এত আদি বেগের এত বেগ নিয়ে চলতে থাকে। এখন দুইভাবে এটা ঘটনার করতে হবে, মিলিত হয়েছে নাকি হয় নাই। মিলিত না হইলে তখন আমাদেরকে এই সংঘর্ষটা স্থিতিস্থাপক ধরেই তখন হচ্ছে কি m2 কে বের করতে হবে। ওই যে v1 এর কতগুলো সূত্র আছে আর v2 বের করার সূত্র আছে না, আমরা জানি না যে হচ্ছে v1 মানে কি m1 মাইনাস m2, নিচে হচ্ছে m1 প্লাস m2, তারপর এখানে হচ্ছে u1 প্লাস কি এই 2, দেখো 2m2 ডিভাইড বাই হচ্ছে কি m1 প্লাস কি m2 u2, এরকম হচ্ছে কি এই সূত্রগুলো অ্যাপ্লাই করে হচ্ছে কি আমাদেরকে এখানে এই কাজ করতে হয় এরকম সূত্রগুলো। তো এই সূত্রগুলো আমরা ব্যবহার করতে পারবো কখন, এগুলো হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষের জন্য সূত্র। তো স্থিতিস্থাপক সংঘর্ষ প্রশ্নে বলেও নাই। আবার পরের ঘতে গিয়ে জিজ্ঞেস করছে আমাকে যে সংঘর্ষটি স্থিতিস্থাপক কিনা, সংঘর্ষটি এই যে স্থিতিস্থাপক কিনা। তো সংঘর্ষটি যদি এখানে স্থিতিস্থাপক কিনা এটা জানতে চাই, তার মানে এখানে আমি স্থিতিস্থাপক ধরে করতে পারবো না। তার মানে আমি ধরে নিচ্ছি সংঘর্ষের পর বস্তুগুলা মিলিত হয়েছে, সংঘর্ষের পর বস্তুগুলো কি হয়েছে মিলিত হয়েছে। তো সংঘর্ষের পর যদি বস্তুগুলো মিলিত হয় তাহলে হচ্ছে এদের মিলিত বেগটা হচ্ছে কত। তো এখানে সংঘর্ষের পর এরা একই দিকে, এদিকে ও যে দিক থেকে আসতেছিল ওই দিকে আসতেছিল, ওই দিকেই 1/4 মিলিত বেগে চলে যাচ্ছে। তাইলে মিলিত বেগটা হচ্ছে v হচ্ছে কত, এই u1 এর 1/4 1/4 8 ইন্টু 1/4 মানে কত 2 মিটার পার সেকেন্ড। তাহলে মিলিত বেগ এটা। তো আমরা জানি, দেখো আমরা জানি আজা এই যে m1 u1 প্লাস কি বলতো m2 u2, আর m1 v প্লাস m2 v, যেহেতু মিলিত বেগ দুজনের বেগ কি সেম, v1 v2 লিখলাম আমরা। তো আমরা v এখান থেকে আমাদেরকে বাইর করতে হবে বেসিক্যালি এই m2টাকে। তো m2টাকে বাইর করতে হলে m1 u1 মাইনাস m1 v পাশে নিয়ে আসলাম, এটাকে ওই পাশে পাঠাবো m2 v মাইনাস m2 u2। ঠিক আছে, তো এটা তো u2 তো 0 স্থির ছিল, তাহলে এটা পুরোটা 0 হয়ে যাচ্ছে। তাহলে m1 u1 মাইনাস m1 v ইকুয়াল টু হচ্ছে কত, এটা হচ্ছে এটা যদি এই অংশটা 0 হয়ে যায় তাহলে শুধু থাকে m2 v। তাহলে সুতরাং m2 ইকুয়াল টু হচ্ছে m1 u1 মাইনাস m1 v ডিভাইড বাই হচ্ছে কি m2। তাহলে এখান থেকে আমরা মিলিত ধরে নিতে হইছে, আমাদেরকে ধরে নেওয়া ছাড়া উপায় নাই, কারণ ঘতে আমাদেরকে সংঘর্ষটি
স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক এটা জানতে চেয়েছে। তো এই জন্য আমরা স্থিতিস্থাপকদের যেই বেগের সূত্রগুলো দিয়ে, মানে এটা যদি ধরতাম বস্তুগুলো আলাদা আলাদা, তাহলে বস্তুগুলো আলাদা হইলে এই দ্বিতীয় বস্তুটার প্রথম, এই যে এই বস্তুটার স্থির বস্তুর প্রথম স্থির বস্তুর ভর, এই বস্তুর ভরটা আমাকে কি ইয়া করতে হতো, এই বস্তুর ভরটা বের করার জন্য আমাকে অবশ্যই হচ্ছে হলো কি এই বস্তুর হচ্ছে হলো কি শেষ বেগের সমীকরণটা ব্যবহার করতে হতো, যদি আমি ধরতাম এটা আলাদা 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 হয়ে চলে যাচ্ছে। এই জন্য আমরা একসাথে মিলিত হয়েছে বলে মিলিত বেগ ধরে নিয়ে অঙ্কটা করেছি। দেখো m1 u1, m1 কত বলো তো, m1 হচ্ছে হলো এই 7 কেজি, u1 কত 8, বিয়োগ হচ্ছে হলো m1 কত 7, v কত শেষ বেগ 2, ডিভাইড বাই হচ্ছে হলো m2 কত জানি না, m2 তো বের করবো। আচ্ছা এটা মিলিত, এই পাশে তো এটা v হবে, এটা কি হবে বলো তো v, তাহলে vটা কত, এই vটা হচ্ছে হলো মিলিত বেগ 2। তাহলে আমি দেখতে পাচ্ছি এটা 7 56 বিয়োগ হচ্ছে 7 গুণ 14 ডিভাইড বাই 2, তাহলে আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে হলো 56 42 21 কেজি। তাহলে আমাদের দ্বিতীয় বস্তুটার ভর হচ্ছে হলো কত 21 কেজি। এটা দ্বিতীয় বস্তু বলতে আমি স্থির বস্তু, এখানে প্রথম লিখছিল যদিও আমি স্থির বস্তু, এই যে এই স্থির বস্তুটার হচ্ছে হলো কি ভর হচ্ছে 21 কেজি। ঠিক আছে, এই হচ্ছে ঘটনা। এবার আমাদেরকে হচ্ছে হলো সংঘর্ষটি স্থিতিস্থাপক নাকি স্থিতিস্থাপক নয় এটা জানতে চেয়েছে না, আমরা এটা কিভাবে করব? সংঘর্ষটি স্থিতিস্থাপক নাকি স্থিতিস্থাপক নয় এটা জানা যায় কিভাবে? সংঘর্ষের পূর্বে মোট গতিশক্তি বের করতে হয়, সংঘর্ষের পরে মোট গতিশক্তি বের করতে হয়। তো আমরা সংঘর্ষের পূর্বে বস্তুদ্বয়ের মোট গতিশক্তি, সংঘর্ষের পূর্বে মোট গতিশক্তি বস্তু দুটোটা মোট গতিশক্তি বের করব। মোট গতিশক্তি এটাকে লিখব আমরা ek1, এটা হচ্ছে হাফ m1 u1 স্কয়ার প্লাস হাফ m2 u2 স্কয়ার। ঠিক আছে, তো যেহেতু প্রথমে দ্বিতীয় এই যে একটা বস্তু স্থির ছিল তাহলে এটার গতিশক্তি 0, আর এটা হচ্ছে হাফ m1 মানে 7, u1 ছিল হচ্ছে কত 8, তাহলে 8 স্কয়ার, আর এটা হচ্ছে কত 0, তাহলে এখান থেকে এত জুল একটা আসবে। তারপর সংঘর্ষের পর মোট গতিশক্তি, সংঘর্ষের পর মোট গতিশক্তি বের করব। মোট গতিশক্তি ek2। ঠিক আছে, সংঘর্ষের পরে মোট গতিশক্তি হাফ m1 v1 স্কয়ার প্লাস হাফ m2 v2 স্কয়ার। ঠিক আছে, তো আমাদের হাফ m1 v1 স্কয়ার প্লাস হাফ m2 v2 স্কয়ার। তো হাফ m1 v1 যদি এটা তুমি যদি এখান থেকে বের করো, এই যে আমাদের হাফ m1 কত 7, v1 কত 2 স্কয়ার প্লাস হাফ m2 কত, হাফ m2 হচ্ছে হলো আমরা বাইর করছি 21, v2 স্কয়ার, এটা হচ্ছে হলো 2 স্কয়ার। ঠিক আছে, তো তুমি যদি হচ্ছে হলো এটা করো, ক্যালকুলেশন করো, কল আসছে আমার হয়তো স্টুডেন্ট আজকে ছিল বৃষ্টির মধ্যে অফ দিছি আজকে, খালি তোমাদের ক্লাসের মাঝখানে জুবাইর আজকে ক্লাস অফ, তোমাদের ক্লাসের মাঝখানে আজকে হচ্ছে সব হচ্ছিল কি এটা হচ্ছিল আমার হচ্ছিল রেগুলার শিডিউল বেচের ক্লাস টাইম ছিল, আমি এই টাইমে রেকর্ড করতেছি আজকে খালি ক্লাসের মাঝখানে তোমাদের হচ্ছিল কি আব্বুর কল আসতেছে, তারপর হচ্ছে আব্বু ল্যাব খুঁজতেছে ওইটা শিডিউল হচ্ছি, তারপর আবার তোমাদের এখন হচ্ছে আবার ফোন রিসিভ করতেছি। ভিডিওটা বন্ধ করে আজকে এডিট করার মতো হচ্ছিল কি অপশন নাই, তো এই জন্য হচ্ছিল আমি মাঝে মাঝে ফোন রিসিভ করছি। তোমরা এটা একটু ক্যালকুলেশন করে বের করে ফেলো। স্যার এখানে হচ্ছে মিলিত বেগগুলো v1 আর v2 জায়গায় সেম বসাইছি, কেন বলো তো মিলিত বেগ যে সেম। তাহলে এটা হচ্ছে হলো হাফ 7, তাহলে দেখে হচ্ছে হলো 4 × 7 × 0.5, এটা দেখতে পাচ্ছি 14 প্লাস হচ্ছে হলো কি এটা 21 হচ্ছে 4 ইন্টু হচ্ছে 21 ইন্টু হচ্ছে 0.5, এটা হচ্ছে 42, এটা হচ্ছে 56, এটা হচ্ছে 56 জুল আসতেছে। আর এটা কত আসছে আমি একটু এটাও হিসাব করে দিই, 8 স্কয়ার ইন্টু হচ্ছে 7 হচ্ছে 2, এটা হচ্ছে 224 জুল, এটা হচ্ছে 56 জুল 224 জুল। তাহলে সংঘর্ষের পূর্বে মোট গতিশক্তি আর সংঘর্ষের পরে মোট গতিশক্তি দোনোটা কি আসে নাই, সমান আসে নাই। যেহেতু দোনোটা সমান আসে নাই তাহলে হচ্ছে হলো কি বলো সংঘর্ষটি কি হবে না, স্থিতিস্থাপক হবে না। স্থিতিস্থাপক কিনা জানতে চাইলে সংঘর্ষের পূর্বে মোট গতিশক্তি বস্তুগুলো দোনোটার গতিশক্তি সমষ্টি, সংঘর্ষের পরে দোনোটার গতিশক্তি সমষ্টি বের করব। ওকে, আচ্ছা তাহলে এরপরে প্রবলেমে আমরা চলে যাই।
8 মিটার প্রশস্ত 50 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি ব্যাংকিং যুক্ত বাঁকা পথে একটি গাড়ি এত বেগে চলে নিরাপদে বাঁক নিতে পারে। ঠিক আছে, তো এই রাস্তার ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে, জি দেওয়া আছে। বলছে এত দেখো 25 কিলোমিটার পার আওয়ার বেগে হচ্ছে হলো কি বাঁক নিতে পারে নিরাপদে। ঠিক আছে, তাহলে রাস্তাটা প্রশস্ত হচ্ছে হলো দেখো এই যে এটা হচ্ছে প্রশস্ততা। তাহলে রাস্তার দুই পাতের দুই পাশের মধ্যবর্তী দূরত্ব এই ডিটা, এটা হচ্ছে হলো কি 8 মিটার। কত মিটার? 8 মিটার। রাস্তার ব্যাকিং উচ্চতা, ব্যাকিং না ব্যাংকিং, ধরো রাস্তার এটা দেওয়া নেই আসলে, অ্যাকচুয়ালি দুই পাশে এটা না, মানে এই ডিটা 8 মিটার দেওয়া আছে। ঠিক আছে, এটা তো মাটির নিচে, রাস্তাটা তো একটু উঁচু, ব্যাংকিং করা আছে, তাহলে এটা হচ্ছে থিটা। তাহলে আমাদের এই এইচটা বের করতে বলছে, এই যে এইটা গতে রাস্তার ব্যাংকিং উচ্চতা। ব্যাংকিং উচ্চতাটা বের করা যাবে কিভাবে? আমরা জানি এটা যদি একটা সমকোণী ও এ বি, এটা একটা সমকোণী ত্রিভুজ হয়, তাহলে এখানে এই চিত্রের জন্য সাইন থিটা ইকুয়াল টু কি? লম্ব বাই অতিভুজ, তাহলে এইচ বাই ডি। তাহলে এখান থেকে আমাদেরকে এইচ বাই করতে হলে ডি ইন্টু কি সাইন থিটা, এখান থেকে করতে হবে। এইটা কনসেপ্ট, তোমরা এগুলো পারো আশা করি। যদি এগুলো ডিটেলস না পারো, ওই যে আমাদের চ্যানেলে গিয়ে এখান থেকে হচ্ছে এই যে রাস্তার নিচে এই যে ব্যাংকিং, এখান থেকে এই নিউটনের বলে যে ব্যাংকিং ও সাইকেলের বাঁক নাও, এই ভিডিওটা দেখে ডিটেলস সব শিখে ফেলবা। ঠিক আছে, তাহলে তোমাদের এগুলো সলভিং বুঝতে সময় যাবে। তো আমরা এইভাবে হচ্ছে রাস্তার এই উপরে এইটা দেওয়া আছে, এই যে প্রশস্ততা। আর ব্যাসার্ধ মানে হচ্ছিল ও একটা এখানে একটা বাঁক নিচে, ধরো এই যে বাঁকটা, এই বাঁক, এই যে বাঁক নিচে, এই বাঁকের হচ্ছে হলো কি ব্যাসার্ধটা হচ্ছে হলো কত তোমার বলো তো? এই ব্যাসার্ধটা হচ্ছে 50 মিটার। তো এখানে নিরাপদ যেটা, এই যে এত বেগে নিরাপদে বাঁক নিতে পারে, তাহলে এটা হচ্ছে তার নিরাপদ বেগ। তাহলে ভি ইকুয়াল টু এখানে হচ্ছে হলো 25 কিলোমিটার পার আওয়ার। তো 25 কিলোমিটার 25 ইন্টু কত বলো তো? 1000 ডিভাইড বাই কত বলো তো? 3600, তাই না? এটা দিয়ে তুমি হচ্ছে কি আগে মিটার পার সেকেন্ডে নিয়ে যাবা, 25 ইন্টু 1000 ভাগ হচ্ছে হলো কি 3600, এটা হচ্ছে 6.944 মিটার পার সেকেন্ড। এটা যদি সর্বোচ্চ বেগ হয়, তাহলে আমরা জানি, এই দেখো আমরা জানি আমরা জানি হচ্ছে 10 থিটা ইকুয়াল টু কি ভি স্কয়ার বাই আর জি। তো এখান থেকে আমরা আগে থিটাটা বের করে নিব, থিটাটা নিয়ে এই সূত্রের মধ্যে বসাই দেবো, তাহলে উচ্চতাটা পেয়ে যাবো। তাহলে 10 থিটা ইকুয়াল টু থিটা বের করবো আমরা এখান থেকে, বা থিটা ইকুয়াল টু 10 ইনভার্স এই যে ভি স্কয়ার কত? 6.944 স্কয়ার ডিভাইড বাই আর কত? বাঁকের ব্যাসার্ধ 50, জি কত? 9. তাহলে এখান থেকে করে ফেলবো আমরা। তাহলে এটা দেখো, এটাকে আমি যদি স্কয়ার করি, ভাগ হচ্ছে হলো 50, আরও ভাগ হচ্ছে 9.8 দিয়ে 10 ইনভার্স অ্যান্সার যদি করি, আমি এটা দেখতে পাচ্ছি। সুতরাং থিটা আমার আসছে হচ্ছিল কত? 5.62 ডিগ্রি। আমার যদি বলতো এই রাস্তার ব্যাংকিং কোণ কত, তাহলে কিন্তু আমাদের উত্তর এখানে শেষ হতো। বলছে ব্যাংকিং উচ্চতা কত, আমার রাস্তার এক পাশ অপেক্ষা অন্য পাশটা কতটুকু উঁচু, এটা বের করতে বলছে। তো এটা এখন নিয়ে আমরা উপরের সূত্র বসাই দেবো। সাধারণত দেখবে ম্যাক্সিমাম অঙ্ক এই সূত্র থেকে থিটা বা কিছু একটা বের করে এইচ আর ডি দেওয়া থাকে, মানে এক পাশের তুলনায় আরেক পাশে উচ্চতা, রাস্তার প্রশস্ততা দিয়ে দেয়। এখান থেকে থিটা বের করবা, থিটা বের করে এনে এখানে বসায় দেখবো অনেক সময় বেগ বের করতে হয়, সর্বোচ্চ নিরাপদ বেগটা। ঠিক আছে, আবার অনেক সময় হচ্ছে কি এখান থেকে থিটা বের করে এনে এই সূত্রের মধ্যে বসাতে হয়, থিটার এই সূত্রের মধ্যে বসিয়ে অনেক সময় দেখবে ডি বের করতে দেয়, অনেক সময় দেখবা যে এইচ বের করতে দেয়। তাহলে এগুলো এই দুটোটা সূত্র হচ্ছে ব্যাংকিং এর জন্য প্রযোজ্য। তাহলে এখানে দেখো থিটা এত, তাহলে সুতরাং বলতো এইচ ইকুয়াল টু কত? ডি হচ্ছে কত যেন 8 মিটার, সাইন কত? 5.62 ডিগ্রি। তাহলে 8 ইন্টু সাইন 5.62 ডিগ্রি ইন্টু হচ্ছিল কত? 8, এটা হচ্ছিল 0.7834 মিটার। তার মানে হচ্ছিল এই পাশের রাস্তা অপেক্ষা এই পাশের রাস্তা কত? 0.7834 মিটার উঁচু, অর্থাৎ এটাই হচ্ছে রাস্তার ব্যাংকিং উচ্চতা। এটাই কি ব্যাংকিং, রাস্তার ব্যাংকিং উচ্চতা মানে কি এক পাশের তুলনায় অন্য পাশ হচ্ছিল কি একটু উঁচু রাখা, এটা তাই না? এটা হচ্ছে আমরা যে অ্যাঙ্গেল করে উঁচু রাখা হয় ওটাকে বলে ব্যাংকিং কোণ। আর এক পাশের রাস্তা অপেক্ষা রাস্তার এক পাশ অপেক্ষা অন্য পাশটা একটু উঁচু, এই পাশের তুলনায় ধরো এই পাশে উঁচু, তাহলে যেই পাশটা উঁচু তাহলে মাটি থেকে একদম অনুভূমিক রেখা থেকে যতটুকু উঁচু এটাকে বলা হয় ব্যাংকিং উচ্চতা। কথা ক্লিয়ার? সোজা জিনিস। এরপরে আমরা কি করতে পারি, রাস্তাটি ব্যাংকিং বিহীন হলে গাড়িটি নিরাপদে বাঁক নিতে পারবে কিনা। তাহলে ও গাড়িটা চলছে 25 কিলোমিটার পার আওয়ার বেগে, মানে হচ্ছে হলো এই যে এটা 6.944 বেগে। তাহলে গাড়ির বেগ আমরা এখানে আগে একটু লিখে ফেলি, দেখো গাড়ির বেগ v = 6.944
944 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এই এখন আসো এটা যদি 6.944 মিটার পার সেকেন্ড হয়, এখন আমাদের এই দেখো ব্যাংকিংহীন রাস্তায় সর্বোচ্চ নিরাপদ বেগ কত জানো তোমরা? সর্বোচ্চ নিরাপদ বেগ গাড়ি রাস্তা, যে কোনো রাস্তায় সর্বোচ্চ নিরাপদ বেগ যদি ব্যাংকিং না থাকে তাহলে সেটা পায় সে ঘর্ষণ থেকে। এই ভি ম্যাক্সিমামটা হচ্ছে হলো রুট ওভার মিউ এমজি, রুট ওভার কি মিউ এমজি। তাহলে এখানে এই রাস্তা এবং গাড়ির চাকার মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক 0.5 দেওয়া আছে, তাইলে এটা 0.5 এবং গাড়ির ভর কত এটা কি বলা আছে? দেওয়া থাকতে হবে। গাড়ির ভর ও এমজি বলতেছি, এটা আরজি আল্লাহ, এই মিউ আরজি, মিউ কি আরজি। তো এই জায়গা থেকে হচ্ছে হলো কি এম তো চলে যাবে, এটা এম থাকবে না, মিউ আরজি। তাহলে আর কত বলো তো? আর হচ্ছে এখানে মনে হয় 50 ছিল, কত ছিল ব্যাসার্ধ দেখো তো 50, আর জি কত 9.8। তাহলে এইটা হবে সর্বোচ্চ নিরাপদ বেগ, মানে ব্যাংকিংহীন হইলে 0.5 ইন্টু 50 ইন্টু 9.8, এটা হচ্ছে 245 রুট ওভার। এটা আমি দেখতে পাচ্ছি 15.65 মিটার পার সেকেন্ড। এই রাস্তাটা যদি ব্যাংকিংহীন হয় তাইলে সর্বোচ্চ নিরাপদ বেগ হচ্ছে হলো কত? 15.65। তাহলে গাড়িটা চলছিল কত? জাস্ট 6.944 মিটার পার সেকেন্ড বেগে। তাইলে অবশ্যই হচ্ছে হলো কি ব্যাংকিং ছাড়া হইলেও কি সে এই রাস্তায় কি চলাফেরা করতে পারত। কথা কি বোঝা গেছে? এই হচ্ছে ঘটনা। তাহলে এটা সোজা ছিল। এরপর আসো, দুটি বস্তু মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হলো, এদের ভর যথাক্রমে কত? 20 কেজি ও 10 কেজি। প্রথম বস্তুটি 100 কিলোমিটার পার আওয়ার বেগে বাম থেকে ডানে, এটা বাম এটা ডান, তাইলে প্রথম বস্তুটি হচ্ছে হলো 20 কেজি। তাহলে 20 কেজি ভরের বস্তুটা এই দিক থেকে বাম থেকে ডান দিকে, এটা বাম তো, তাহলে এই দিকটা হচ্ছে হলো কি আমাদের ডান। তাহলে বাম থেকে ডান দিকে কত? 100 কিলোমিটার পার আওয়ার বেগে। তাহলে U1 হচ্ছে 100 কিলোমিটার পার আওয়ার। তো 100 কিলোমিটার পার আওয়ার যদি হয় তো 100 ইন্টু হচ্ছে হলো কি 1000 কিলোমিটার পার আওয়ার ডিভাইড বাই 3600। তাহলে আমরা এটা ক্যালকুলেশন করে বের করে নিয়ে হচ্ছে হলো কি 100 ইন্টু 1000 ডিভাইড বাই হচ্ছে হলো 3600, এটা হচ্ছে হলো 27.78 মিটার পার সেকেন্ড। তাহলে আসবে এটা। আর আরেকটা গাড়ি হচ্ছে হলো দ্বিতীয় বস্তুটা এত বেগে হচ্ছে হলো কি উল্টা দিকে আসতেছে, তাহলে এটা হচ্ছে দ্বিতীয় বস্তুটার ভর কত? 10 কেজি। তাহলে এটা M1, এটা ধরো কি M2 এদিকে আসতেছে, তাহলে U2। তো স্বাভাবিকভাবে এটা 50 কিলোমিটার পার আওয়ার, মানে এটার ঠিক অর্ধেক, এটার কি ঠিক অর্ধেক, কারণ হচ্ছে এটা 50 মিটার পার সেকেন্ড, এটা তার মানে হচ্ছে 13.89 মিটার পার সেকেন্ড। তাহলে দুজনের বেগ জানা গেল। এবার আসো আমাদেরকে বলছে দুটির সম্মিলিত বেগ হিসাব করে, যেহেতু এরা মিলিতভাবে চলছে, তো সম্মিলিত বেগ ধরে নিচ্ছি হচ্ছে। দেখো এবার আসো, এখানে একটু কথা আছে। এই দিকের বস্তুটার বেগটা দেখো, একটা হচ্ছে মুখোমুখি আসতেছে, কিন্তু এরকম মুখোমুখি, এটা ডান থেকে বামের দিকে আসছে, এটা বাম থেকে ডানের দিকে গেছে। এখন আমাদেরকে মনে রাখতে হবে প্রথম বস্তুটার বেগকে যদি আমরা ধনাত্মক ধরি তাহলে এটার বেগকে ঋণাত্মক ধরতে হবে, কারণ পরস্পর বিপরীত। এটার বেগ ধনাত্মক হলে এটার বেগ কি ঋণাত্মক। তো আমরা মিলিত হয়েছে, তো তাহলে আমরা জানি দিয়ে কিভাবে করে ফেলবো বলো তো? M1 U1 প্লাস M2 U2, এটা হচ্ছে M1 V প্লাস কি M2 V। চাইলে কেউ কমন নিয়ে ডিরেক্ট এভাবেও লিখতে পারো, যে চলো V ইন্টু কি M1 প্লাস কি M2। এই মাইনাস সহ কিন্তু এখানে বসানো রাখবে U2 এর জায়গায়। তাহলে সুতরাং V ইকুয়াল টু কি M1 U1 প্লাস M2 U2 ডিভাইড বাই চলো কি M1 প্লাস M2। তো এবার মান বসাই দাও, এটা 20 ইন্টু কত 7 8, আচ্ছা এটা প্লাস হচ্ছে হলো M2 কত 10 কেজি, 10 ইন্টু হচ্ছে হলো মাইনাস 13 এটা মাইনাস হবে, মাইনাস, তাহলে মাইনাস 13.89, ঠিক আছে। এই বিয়োগ হচ্ছে ডিভাইড বাই হচ্ছে 20 প্লাস কত 10। তাহলে আমরা ক্যালকুলেশন করে ক্যালকুলেটর থেকে ডিরেক্ট বের করে ফেলতে পারি। এটা হচ্ছে 20 ইন্টু 27.78 বিয়োগ হচ্ছে 10 ইন্টু 13.8
ভাগ হচ্ছে হলো, আমি দেখতে পাচ্ছি এটা 13 কত 8 মিটার পার সেকেন্ড। এদের মিলিত বেগটা কত 13.89, এবং এটা ধনাত্মক আসছে। ধনাত্মক আসার অর্থ হলো এটার আদি বেগটাকে আমরা ধনাত্মক ধরছি না, তাহলে এটা যেই দিকে যাচ্ছিল মিলিতভাবে বস্তুগুলো কি সেম দিকে যাবে। যদি এটা ঋণাত্মক আসতো তাহলে এটা যেদিকে যাচ্ছিল ডান থেকে বাম দিকে, তাহলে এটা যেদিকে যাচ্ছিল তোমার হচ্ছে মিলিত গাড়িগুলো বা মিলিত বস্তুগুলো কি সেম দিকে যেত। কথা কি বুঝে গেছে? আশা করি তোমাদের কাছে বোধগম্য হয়েছে। তাহলে এরপরের প্রবলেম, দুটি বস্তুর সম্মিলিত বেগ বনাম বেগ বাম থেকে ডান দিকে। সম্মিলিত বেগ যদি বাম থেকে ডান দিকে এত হতো, সংঘর্ষটি কোন ধরনের হবে? সংঘর্ষটি কোন ধরনের হবে মানে হচ্ছে স্থিতিস্থাপক হবে কিনা। তাহলে আমাদের সংঘর্ষের আগের সবকিছু এটা ফিক্স থাকবে, এগুলা সংঘর্ষের পরের বেগ এটা না হয়ে হবে মিলিত বেগ বাম থেকে ডান দিকে মানে হচ্ছে কি ধনাত্মক, বাম থেকে ডান দিকে এত হইলে সংঘর্ষটি কোন ধরনের হবে। তাহলে সংঘর্ষের পূর্বে মোট গতিশক্তি ই কে লিখবা আর কি, তুমি সুন্দর করে লিখবা সংঘর্ষের পূর্বে মোট গতিশক্তি E(k1) ইকুয়াল টু কি হাফ m1 u1 স্কয়ার। প্রথমটার গতিশক্তি হাফ m2, তাহলে হাফ m হচ্ছে হলো 20 ইনটু u1 হচ্ছে হলো 27 কত যেন 27 কত ছিল 7 এটা এত স্কয়ার প্লাস হাফ m2 দ্বিতীয়টা 10 বেগ u2 কত মাইনাস 13.89, মাইনাস দিলে কোনো সমস্যা নেই, মাইনাস এই স্কয়ারে এটা প্লাস হয়ে যাবে, তাহলে এত জুল। এবার সংঘর্ষের পর মোট গতিশক্তি E(k2) ইকুয়াল টু হবে হাফ m1 v1 স্কয়ার প্লাস কি হাফ m2 v2 স্কয়ার। যেহেতু এরা এবার আসো এই v1 v2 দুটোটা মিলিত বেগ, তো এটা v এর সমান, এটা কত বলছে 70, তাহলে 70 কিলোমিটার পার আওয়ার। তোমাকে আগে এটা মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হবে। 70 ইনটু কত 1000 ডিভাইড বাই কত 36। তো এখান থেকে তুমি এত মিটার পার সেকেন্ড বের করে নিবা, এটা এনে তুমি এটার জায়গায় বসাবে, এটা এনে তুমি কি এটার জায়গায় বসাবে। তাহলে এখানে ছিল সংঘর্ষের পর দোনোজনের সম্মিলিত গতিশক্তি পাবে, দেন তুমি বলবে এই দুটো যদি সমান আসে তাহলে বলবো সংঘর্ষটি কি স্থিতিস্থাপক। যদি বস্তু দুটির সম্মিলিত বেগ বাম থেকে ডান দিকে 70 কিলোমিটার পার আওয়ার হয় তখন সংঘর্ষটি স্থিতিস্থাপক হবে নাকি অস্থিতিস্থাপক হবে, তুমি এখান থেকে ব্যাখ্যা করবা। তোমরা সমান হলে স্থিতিস্থাপক আর তোমরা অসমান হলে অস্থিতিস্থাপক, সহজ জিনিস। এরপরে প্রবলেমে আমরা চলে যেতে পারি। তাহলে বলছে এখানে একটা চিত্র দিচ্ছে, দিনাজপুর বোর্ডে আসছে। ভিডিও কি রেকর্ড ঠিকঠাক মতো হচ্ছে? হচ্ছে। আচ্ছা, ভিডিও ঠিকঠাক মতো রেকর্ড হলে আমরা এই প্রশ্নটা দেখি। চিত্র 2 এর চাকতিটির ঘূর্ণন গতিশক্তি নির্ণয় করো। ওইটা একটা চাকতি, কেন্দ্র দিয়ে ঘূর্ণন গতিশক্তি বলছে, কেন্দ্র দিয়ে ঘুরছে, কৌণিক বেগটা দেওয়া আছে ওমেগা। তো আমরা জানি ঘূর্ণন গতিশক্তি E ইকুয়াল টু হাফ I ওমেগা স্কয়ার, এবং মনে রাখতে হবে ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে লম্ব অক্ষের সাপেক্ষে চাকতির জড়তার ভ্রামক হচ্ছে হাফ m r স্কয়ার। তাহলে এটা হাফ I আর I হবে কি বলতো হাফ m r স্কয়ার ইনটু ওমেগা স্কয়ার। দেখো এটা সূত্র, তাহলে এটা হচ্ছে হলো হাফ আরো হাফ m কত দেওয়া আছে কিনা দেখো 200 গ্রাম। এই যে দেখো এই যে 200 গ্রাম মানে 0.2 কেজি, তাহলে 0.2। ব্যাসার্ধ বলতো কত 2 সেন্টিমিটার, তাহলে 2 ডিভাইড বাই কত 100, এটাকে স্কয়ার করতে হবে ইনটু ওমেগা স্কয়ার। ওমেগা কত ওই যে উপরে দেওয়া আছে 4 রেডিয়ান, তাহলে 4 স্কয়ার ভাই এখান থেকে ক্যালকুলেশন করে যা আসবে তোমার তত জুল। সহজ হিসাব, তুমি আর ক্যালকুলেশন করো না স্যার, ঠিক আছে? এটা আমি আর ক্যালকুলেশন করছি না। মনে রাখবে কৌণিক গতিশক্তি ঘূর্ণন গতিশক্তির সূত্র হচ্ছে হাফ I ওমেগা স্কয়ার, ঠিক আছে? এখান থেকে হচ্ছে কি I আবার হচ্ছে চাকতি, যেহেতু এটা ভরকেন্দ্রগামী লম্ব অক্ষের সাপেক্ষে, তাহলে হাফ m r স্কয়ার। এই I এর জায়গায় আমরা বসিয়েছি কত হাফ m r স্কয়ার, বা ওমেগার জায়গায় ওই যে দেওয়া আছে 4 রেডিয়ান পার সেকেন্ড, ওইটা বসিয়ে দিচ্ছি। ওকে, আর ব্যাসার্ধ সেন্টিমিটারে ছিল 100 দ্বারা ভাগ করে মিটারে নিয়ে গেছি, তারপর স্কয়ার করছি। আর ভর দেওয়া ছিল গ্রামে, এটাকে 1000 দ্বারা ভাগ করে কেজিতে বসাইছি। ওকে, আচ্ছা এবার আসা হচ্ছে হলো এটার ঘতে কি বলছে দেখি। PQ অক্ষের সাপেক্ষে চিত্র 1 ও চিত্র 2 বস্তু দুটির জড়তার ভ্রামক একই হবে কি দেখি। PQ অক্ষ, এটার জড়তার ভ্রামক আমরা এটা এখানে করি ঘ নাম্বারটা। আচ্ছা, এটার জড়তার ভ্রামক PQ অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক দেখো প্রথমটা, এটা চিত্র 1 চিত্র 2, তাহলে আমরা চিত্র 2 এ চিত্র 2 এ মানে এটা হলো I2 ইকুয়াল টু কি হবে হাফ, একটু আগে দেখলাম হাফ m r স্কয়ার। এই হাফ m কত 0.2 আর কত এই 2 মানে ইনটু 10 ইনভার্স 2, যা এইটা এত স্কয়ার
তাহলে এটা হবে হচ্ছিল কি এত কেজি মিটার স্কয়ার জড়তার ভ্রামকের একক। এটা হচ্ছিল পি কিউ অক্ষের সাপেক্ষে দ্বিতীয় চিত্রের চাকতিটা হচ্ছে জড়তার ভ্রামক। আর এটা তো আমাদের একটা আয়তাকার পাত, দেখো আয়তাকার পাতের একটা ওয়াই অক্ষ দেওয়া আছে, এক্স অক্ষ দেওয়া আছে। পি কিউ অক্ষ হচ্ছে এটা, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের সাথে একটা লম্ব অক্ষ ছিল পি কিউ। তো আমরা এরকম আয়তাকার পাতের লম্ব অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক জানি হচ্ছিল প্রথম চিত্রের, এটা ঘ নম্বর উত্তর করছি আমরা। প্রথম চিত্রের জড়তার ভ্রামক মানে I1 এটা হবে হচ্ছিল এই আমরা জানি এই তোমরা এটা জানো কিনা আমি জানি না, m ডিভাইড বাই হচ্ছিল কি 12 l স্কয়ার প্লাস কি b স্কয়ার, এইটা সূত্র হচ্ছে এটা। ঠিক আছে, তো এই যে ডিরেক্ট সূত্র এটা যদি হয়, কারণ আমরা জানি দৈর্ঘ্যের এই যে দৈর্ঘ্যের সাপেক্ষে মানে x অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা হচ্ছিল mb স্কয়ার বাই 12 মানে হচ্ছিল mb স্কয়ার বাই 12। এই যে এইটার y অক্ষের সাপেক্ষে এটা জড়তার ভ্রামক হচ্ছে হলো m l স্কয়ার বাই 12, তারপর দুইটা যোগ করলে হচ্ছে হলো কি এই লম্ব অক্ষ উপপাদ্য অনুযায়ী সরি এই হ্যাঁ লম্ব অক্ষ উপপাদ্য অনুযায়ী এই যে pq এই দুটোটার যোগফলটা হবে হচ্ছে হলো কি এই pq অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। x অক্ষের আর y অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের যোগফলটা হবে z অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের সমান। ঠিক আছে, এগুলো আমাদের ওই কিন্তু অধ্যায়ভিত্তিক ক্লাসগুলোতে আছে। এটা কত হবে 300 গ্রাম, 300 এই যেখানে 300 গ্রাম দেওয়া আছে, 300 গ্রাম মানে 0.3 কেজি 12 l স্কয়ার, l কত দেখো তো 10 সেন্টিমিটার, তাহলে 0.1 স্কয়ার প্লাস তোমার ইয়াটা হচ্ছিল প্রস্থ বিটা হচ্ছিল 4 সেন্টিমিটার, তার মানে 0.04 স্কয়ার। এখান থেকে যা আসে তোমরা হচ্ছিল কি এটা ক্যালকুলেশন করে বাইর করো, তোমরা চাইলে সব বের করতে পারো। 0.3 ভাগ 12 ইন্টু হচ্ছে হলো 0.1 স্কয়ার প্লাস 0.04 স্কয়ার, আমার কাছে এটা আসছে 0.00029 কেজি মিটার স্কয়ার। ঠিক আছে, এটাও তোমরা চাইলে বের করতে পারো, 2 ভাগ 100 এটাকে স্কয়ার ইন্টু হচ্ছে 0.2 ভাগ হচ্ছে 2, এটা হচ্ছিল 0.00004 কেজি মিটার স্কয়ার। তাহলে দুইটার জড়তার ভ্রামক কি সেম আসছে? আসেনি। আমাদের চিত্র একের জড়তার ভ্রামক একটু বেশি, চিত্র দুইয়ের জড়তার ভ্রামক একটু কি কম। ঠিক আছে, সূত্রগুলো তোমাদের মেমোরাইজ করতে হবে, এগুলো আমাদের সব হচ্ছে অধ্যায়ভিত্তিকের এই প্লেলিস্টে আছে, তোমরা এখান থেকে দেখে নিতে পারো যদি এগুলো তোমাদের ক্লিয়ার না থাকে। আর ক্লিয়ার থাকলে জাস্ট বুঝলেই হবে কিভাবে সলভিং করছি। ওকে, সিম্পল, ভেরি ভেরি সিম্পল। দেখো এরপরে আসে হচ্ছে হলো এটা তাহলে গেল আমাদের, এটার পরে আমাদের যদি হচ্ছে হলো পরের প্রশ্নটাতে যাই, বলছে এ বি একটা দণ্ডের ভর এত কেজি, এই যে একটা দণ্ড দেওয়া আছে, পি কিউ এবং এক্স ওয়াই ঘূর্ণন অক্ষ, পি কিউ অক্ষের সাপেক্ষে ওই দণ্ডটির টর্ক নির্ণয় করো, এই অক্ষের সাপেক্ষে জড়তা টর্ক। মনে রাখবে টর্ক টাউ ইকুয়াল টু হচ্ছে হলো এই এফ আর সাইন থিটা। আচ্ছা, এখানে হচ্ছে এফ হচ্ছে হলো কত বল দেওয়া হচ্ছে, এটা 400 নিউটন বল দেওয়া হচ্ছে 400, এবং আর হচ্ছে হলো ঘূর্ণন অক্ষ থেকে বলের প্রয়োগ বিন্দুর দূরত্ব। তাহলে ঘূর্ণন অক্ষ হচ্ছে পি কিউ, এটা এখান থেকে বলের প্রয়োগ বিন্দু এখানে, এই যেটা এখানে বল প্রয়োগ করা হচ্ছে, দূরত্ব কত, এটা পুরোটা মানে এটা পুরোটা কত বলো তো এখানে আর হবে হচ্ছে কত 2.5 প্লাস 2.5 পুরোটা মানে হচ্ছে বরাবর 5 সাইন থিটা। এবার আসো সাইন থিটা হচ্ছে এখান থেকে অক্ষ থেকে ওই বিন্দুর দিকে একটা রেখা টানবা, ব্যাসার্ধ ভেক্টর, এইভাবে দেখো এই ব্যাসার্ধ ভেক্টর, এটা হচ্ছে আর ভেক্টর। ঠিক আছে, আর বল কাজ করছে উপরে, তাহলে আর ভেক্টরের দিকটা এইদিকে, বল উপরে, এদের মধ্যবর্তী কোণটা কত, এই থিটা। এটা কত দেখা যাচ্ছে বলো তো, এইদিকে কাজ এদিকে কাজ, এটা হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, এই 90 ডিগ্রিটা এখানে সাইন 90, তাহলে সাইন 90 মান কত 1 হয়, তাহলে 400 ইন্টু হচ্ছে কত 5, তাহলে এটা হচ্ছে 2000 নিউটন মিটার। টর্কের একক কি নিউটন মিটার। শেষ। অনেকে বলে স্যার এটা ডিটেলস আমাকে টর্কের জিনিস বোঝান না। এখন ডিটেলস আমি টর্ক বোঝানো হচ্ছে, তোমরা টর্ক যদি না পারো তাহলে ডিরেক্ট চলে যাবে এই যে আমার চ্যানেল এটাতে গিয়েছে, এই যে টর্ক এখানে চক্রগতির ব্যাসার্ধ, টর্ক, কৌণিক ভরবেগ সব এই ভিডিওটার মধ্যে আছে। ঠিক আছে স্যার, আমি অনেকে মনে করবে স্যার হচ্ছে আপনি একটু পড়াই দেন না, আমি তো প্রত্যেকটার ব্যাপারে চেষ্টা করছি বেসিকগুলো একটু বলে সলভ করানোর। তারপর হচ্ছে কি তোমরা যদি হচ্ছে ডিটেলস জানতে চাও, তাহলে ডিটেলস শিখতে চাও, তাহলে টপিক ভিত্তিক করতে হবে। টর্কের একক নিউটন মিটার, এটা মাথায় রাখবে। এবার আমাদের ঘ নম্বরে কি বলছে আমি একটু দেখি, পি কিউ এবং এক্স ওয়াই এর মধ্যে কোন অক্ষের সাপেক্ষে দণ্ডটি ঘুরানো অধিকতর সহজ হবে? যেই অক্ষের সাপেক্ষে তার জড়তার ভ্রামক কম হবে সেই অক্ষের সাপেক্ষে ঘুরানো কি হবে সহজ হবে। জড়তার ভ্রামক কম হইলে ঘুরানো কি হবে সহজ হবে, মানে থেমে থাকা দুইটা বস্তুর ক্ষেত্রে, কথাটা বুঝিও, থেমে থাকা দুইটা বস্তুর ক্ষেত্রে যার জড়তার ভ্রামক কম হবে তাকে ঘুরানো সহজ হবে।
আর দুইটা ঘূর্ণায়মান বস্তুর ক্ষেত্রে যার জড়তার ভ্রামক কম হবে তাকে থামানো সহজ হবে, ঠিক আছে? ঘূর্ণায়মান বস্তুর ক্ষেত্রে যার জড়তার ভ্রামক কম তাকে থামানো সহজ, যার জড়তার ভ্রামক বেশি তাকে থামানো কঠিন, ঠিক আছে? আর থেমে থাকা বস্তুর মধ্যে যার জড়তার ভ্রামক কম তাকে হচ্ছিল কি ঘুরানো সহজ, যার জড়তার ভ্রামক বেশি তাকে ঘুরানো কঠিন, থেমে থাকা বস্তু। তো এখানে আমার হচ্ছিল কি ঘুরানোর কথা বলছে, তাহলে খালি আমি জড়তার ভ্রামক কম কোনটা ওইটাকে ঘুরানো সহজ হবে পি কিউ অক্ষের সাপেক্ষে, আচ্ছা এক্স ওয়াই অক্ষের সাপেক্ষে। স্যার খুবই সোজা, এটা আমরা ঘ নম্বরটাও এখানে করতে পারি। দেখো আই এক্স ওয়াই হবে কি জানো, দণ্ডের ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হচ্ছে হলো এম এল স্কয়ার বাই কত 12। তাহলে এম এল স্কয়ার বাই 12, এম কত, এটা এম কি দিয়ে দিছে 8 কেজি, 8, এল কত 5, তাহলে 5 স্কয়ার বাই 12, ঠিক আছে এটা। আর আই পি কিউ হবে যখন দণ্ডটার অক্ষটা এক প্রান্তে থাকে, অক্ষ কি থাকে এক প্রান্তে থাকে, তখন জড়তার ভ্রামক হচ্ছে হলো এম এল স্কয়ার বাই কত 3, এম এল স্কয়ার বাই কত 3। তো এম এল স্কয়ার বাই 3 দিয়ে আমরা করবো, দেখে বোঝা যাচ্ছে এটা জড়তার ভ্রামক কম হবে, এটা একটু কি বেশি হবে জড়তার ভ্রামক, ঠিক আছে? এম এটা কত 8, এটা হচ্ছে এল কত, এল তো 5 3 ডিভাইড বাই 3। তাহলে দণ্ডের ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হচ্ছে হলো এম এল স্কয়ার বাই 12, আর এক প্রান্ত দিয়ে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হচ্ছে হলো এম এল স্কয়ার বাই 3। তাহলে দুইটার মধ্যে দেখাই যাচ্ছে এটা ছোট হবে এটা বড় হবে, যেহেতু এটা বড় হবে তাহলে এটা ঘোরানো কঠিন হবে, তাহলে এটা ঘোরানো কি সহজ হবে, তার মানে এই অক্ষের সাপেক্ষে এক্স ওয়াই অক্ষের সাপেক্ষে ঘোরানো সহজ হবে। আমাদেরকে চাইছে এটা, তোমরা এগুলো মান বের করো, জাস্ট আমি কনসেপ্ট বলে দিই, ঠিক আছে? এরপরে এটাই তো হয়ে গেল। এরপরের প্রশ্নে চলে যাই। এখানে বলছে এই কি বলছে এটা দেখি একটু, কোন এক স্থানে একটি রাস্তার বাঁকের ব্যাস দেওয়া আছে, এটা ব্যাসার্ধ না, খেয়াল করতে হবে। তাহলে আর হবে কত 150, অর্ধেক, ব্যাসের অর্ধেক। রাস্তাটির প্রশস্ততা, দেখো রাস্তাটির প্রশস্ততা হচ্ছে হলো কত বলতো, এটা প্রস্থ হচ্ছে, এটা মানে হচ্ছে হলো ডি। এক প্রান্ত থেকে অন্য প্রান্ত উঁচু, এই যে এইচ দেওয়া আছে, আর বস্তুটার এত ভরের একটি ব্যাস বলে, এটা বাস হবে, এত বড় একটি বাস এত গতিশক্তি নিয়ে, এটা হচ্ছে কে নিয়ে উক্ত বাঁকটি সম্মুখীন হলো। তো রাস্তার ব্যাংকিং কোণ নির্ণয় করো। দেখো রাস্তাটার কি দেওয়া আছে, এই দেখো এইচ দেওয়া আছে, এইচ কত 0.4 মিটার দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে কত 10 মিটার, তার মানে এটা ডি দেওয়া আছে। এখানকার থিটাটা বের করা, এইটাই ব্যাংকিং কোণ রাস্তাটা। তাইলে এই ত্রিভুজে এখানে বলো সাইন থিটা ইকুয়াল টু কি, সাইন থিটা ইকুয়াল টু, অনেকে বলে স্যার টেন থিটা ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর জি, এখান থেকে করা যাবে না, আর দেওয়া আছে জি জানি, ভি স্কয়ার স্যার ওই যে দেওয়া আছে একটা, এখানে গতিশক্তি থেকে তো আমরা একটা কি বের করতে পারবো, বেগ, গতিশক্তি থেকে হাফ এম ভি স্কয়ার থেকে বেগটা পাবো স্যার, তাহলে ওই বেগটা এখানে বসে এখান থেকে পার করা যাবে না, না কেন যাবে না বলো, এই গতিশক্তি নিয়ে উক্ত বাঁকটির সম্মুখীন হয়েছে, কিন্তু ওই বাঁকে নিরাপদে কি সে বাঁক নিয়ে চলে গেছে, এটা বলছে। যদি বলতো যে এই ইয়াটা নিয়ে, এই বেগ নিয়ে নিরাপদে বাঁক নিয়ে চলে গেছে, এটাই হচ্ছে নিরাপদ বেগ, তাইলে তখন এটা দিয়ে করতাম। কিন্তু যতক্ষণ মনে রাখবা, যতক্ষণ রাস্তার এই প্রশস্ত বা প্রশস্ততা এবং এই উচ্চতা এই দুইটা দেওয়া থাকবে, তখন তুমি অবশ্যই ব্যাংকিং কোণ এগুলা দিয়ে বের করবা। কারণ নিরাপদে চলে গেছে বলছে, অনেক সময় বলে ধরো 20 মিটার পার সেকেন্ড বেগে নিরাপদে চলে গেছে, কিন্তু ও হয়তো ওই বেগে চলে গেছে ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে ও তো 22ও যাইতে পারতো, 25ও, ওই রাস্তায় নিরাপদ বেগ সর্বোচ্চ কত বলে দেওয়া নাই। তাইলে যখন এই দুটো অপশন থাকবে তখন এটা দিয়ে হচ্ছে ব্যাংকিং কোণ বের করা ভালো। কিন্তু ওইটা এটা দিয়ে হচ্ছে ধরো নিরাপদে চলে গেছে বলছে, আবার এই অপশনগুলোও দেওয়া আছে, তখন এটা দিয়ে হচ্ছে কি ব্যাংকিং কোণ বের করিও, কারণ রাস্তাটা এইভাবে তৈরি আছে। এগুলা দিয়ে তুমি ব্যাংকিং কোণ যেটা পাবা ওটা মোড়ে ঘুরে, আর স্যার এটা দিয়ে করলে পাবো না। যদি এইখানে ও গাড়িটা যেই বেগে গেছে ওই বেগটা যদি সর্বোচ্চ নিরাপদ বেগ হয় ব্যাংকিং কোণ অনুযায়ী, তাইলে ওইটা দিয়েও থিটা কি আসবে, সেমই আসবে। কিন্তু ধরো একটা গাড়ি 50 মিটার পার সেকেন্ড বেগে চলে গেছে নিরাপদে, কিন্তু ওই রাস্তায় সর্বোচ্চ নিরাপদ মানে ব্যাংকিং অনুযায়ী সর্বোচ্চ নিরাপদ বেগ হয়তো 60, তাহলে তখন কিন্তু ওই 50 দিয়ে করলে অঙ্কটা কি হবে না, তো এগুলো দিয়ে যায়। আবার অনেক সময় দেখো কোনো অঙ্কে এগুলো দেওয়া থাকে না, বলছে একটা গাড়ি এত বেগে নিরাপদ, যেমন আজকে প্রথম অঙ্কেই করছিলাম, প্রথম বা দ্বিতীয় অঙ্কের মধ্যে করছিলাম, কোথায় যেন এই যে
এটার মধ্যে বলছে এত বেগে নিরাপদে বাঁক নিতে পারে। তো এত বেগে নিরাপদে বাঁক নিতে পারে মানে বোঝাই যাচ্ছে এইটাই হচ্ছিল তার কি নিরাপদ বেগ বা নিরাপদ বেগ। কারণ এখানে হচ্ছে তোমার রাস্তার প্রশস্ততা দেওয়া থাকলেও এইচ দেওয়া ছিল না, তাই আমরা এটা দিয়ে ডিরেক্ট বের করতে পারি নাই। এইচ বের করার জন্য উল্টা এটাকে সর্বোচ্চ নিরাপদ বেগ ব্যবহার করতে হয়েছে। ঠিক আছে, এটাই। তাহলে এই ডি এবং এইচ দেওয়া থাকলে এটা দিয়ে করাটাই হচ্ছে কি অধিক যৌক্তিক। আমি সব বলে দিচ্ছি যেন হচ্ছে কোনো কনফিউশন তৈরি না হয়। তাহলে সাইন থিটা ইকুয়াল টু কি লতি, লম্ব বাই অতিভুজ। তাই আমাদের বের করতে হবে, সুতরাং থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স দেখো এইচ বাই টু। তাহলে এই সাইন ইনভার্স এইচ কত, এইচ দেখো 0.4, ডি কত, ডি হচ্ছিল জাস্ট 10। তাহলে এই রাস্তায় হবে হচ্ছিল সাইন ইনভার্স 0.4 ভাগ হচ্ছিল 10। আমি দেখতে পাচ্ছি এটা আমাদের উত্তর আসছে 2.292 ডিগ্রি। তার মানে এই রাস্তাটার ব্যাংকিং কোণ হচ্ছিল 2.292 ডিগ্রি। ওকে, এটার ঘতে কি বলছে দেখি, বাঁকটি নিরাপদে অতিক্রম করতে পারবে কিনা। আচ্ছা, নিরাপদে অতিক্রম করতে পারবে। এখন দেখি তাইলে ঘ দেখো গাড়িটির গতিশক্তি, গাড়িটির চলমান গতিশক্তি, যেটা চলমান ইকে ইকুয়াল টু হচ্ছে কি হাফ এম ভি স্কয়ার। তাহলে এখান থেকে বা ভি স্কয়ার, ভি ইকুয়াল টু কি হবে 2ek ডিভাইড বাই হচ্ছে কি এম রুট ওভার। এটা মানে এই সূত্র থেকে এটাতে আমরা নিয়ে আসছি ডিরেক্ট। তাহলে রুট ওভার 2ek কত 84,500 ডিভাইড বাই এম কত 1000 কেজি। তাহলে এখান থেকে আগে হচ্ছিল গাড়িটার বেগ বের করে দিব, তারপর এই ব্যাংকিং অনুযায়ী সর্বোচ্চ নিরাপদ বেগ বের করব। তো গাড়িটার বেগ যদি নিরাপদ বেগের চেয়ে বেশি হয় তাহলে গাড়িটা নিরাপদে বাঁক নিতে পারবে না, আর গাড়িটার বেগ যদি নিরাপদ বেগের চেয়ে কম হয় তাহলে নিরাপদে বাঁক নিতে পারবে। তাহলে এটা দেখি 2 ইন্টু হচ্ছিল কি তো 500 ভাগ হচ্ছিল, এটা ছিল 13 মিটার পার সেকেন্ড। তাহলে এটা হচ্ছে গাড়িটার বেগ ছিল। এবার আমরা জানি আগেরটা আমরা জানি লিখি নেই। তো আমরা জানি tan থিটা ইকুয়াল টু হচ্ছে কি ভি স্কয়ার বাই কি বলতো আর জি। তাহলে এখান থেকে সুতরাং ভি ডিভাইড বাই এটা হচ্ছে সর্বোচ্চ নিরাপদ বেগ। তো এটা যদি ভি দেই, গাড়ির বেগ দেই, ভি কার দিচ্ছি এটাকে ভিসি। ঠিক আছে, আর এটা হচ্ছে ব্যাংকিং অনুযায়ী সর্বোচ্চ নিরাপদ বেগ। তাহলে এটা হবে হচ্ছিল tan থিটা ইনটু হচ্ছিল কি আর জি। তাহলে রুট ওভার 10 কত 2.292 ডিগ্রি, আর কত এই রাস্তা 150, জি কত 9.8। তাহলে এটা দিয়ে করি আমরা 10 কত 2.292 ইন্টু 150 ইন্টু হচ্ছে 9.8। এটা হচ্ছিল রুট ওভার, এটা হচ্ছে 7.67 মিটার পার সেকেন্ড। তাইলে ব্যাংকিং অনুযায়ী এই রাস্তায় সর্বোচ্চ বেগে গাড়ি চলার বেগটা হচ্ছে 7.67, কিন্তু গাড়িটা চলছিল 13 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে গাড়িটা অতিরিক্ত বেগে চলছিল, তাহলে গাড়িটা কি নিরাপদে চলতে পারবে না, গাড়িটা নিরাপদে চলতে বাসটি নিরাপদে বাসটি অতিক্রম করতে পারবে না। হয়তো আল্লাহ তাআলা ভালো জানে, কিন্তু কথা হচ্ছে এটা হয়তো কেন্দ্রবিমুখী বলের জন্য রাস্তার বাইরে ছিটকে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। এবার আসা হচ্ছে চিত্র 1-এ 2.5 কেজি ভরের এবং 20 সেন্টিমিটার ব্যাসের একটি ব্যাসার্ধ নাই, কিন্তু ব্যাস 10 হবে। তাহলে ব্যাসার্ধ হবে কত 10। এই জিনিসগুলোই অনেক সময় আমাদের ভুল হয়ে যায়। আমি টিচার হওয়ার পরে অনেক সময় হচ্ছে ব্যাসার্ধ গন্ডগোল লাগে যায়, একটু মাথায় রাখতে হবে। এখানে দেখেন নিরেট সিলিন্ডার এত আরপিএম মানে রিভলভ পার মিনিট, অর্থাৎ প্রতি মিনিটে 120 বার ঘুরে এর অক্ষের সাপেক্ষে আবর্তন করছে। সিলিন্ডারটিকে গলিয়ে চিত্র 2 এর নেয় একই ভর একই এত সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট সুষম সরু দণ্ডে পরিণত করা হলো, যা 100 আরপিএম এ আবর্তন করছে, মানে প্রতি মিনিটে 100 বার ঘুরছে। দণ্ডটির কৌণিক ভরবেগ বের করো। তো কৌণিক ভরবেগ কি জানো তো তোমরা? L ইকুয়াল টু হলো mvr, কি বলো তো mvr, অথবা হচ্ছে এই যে m। তো rpm থেকে আমরা আগে আবার এটা ওমেগা বের করতে পারবো। rpm থেকে প্রতি মিনিটে 100 বার ঘুরছে। তো এখান থেকে v ইকুয়াল টু আমরা আজকে বললাম v ইকুয়াল টু কি বলো তো ওমেগা, v ইকুয়াল টু কি ওমেগা।
তাহলে এখানে বসাও তো ওমেগা আর যদি বসাও ইন্টু 1, তাহলে এটা হচ্ছে m ওমেগা আর স্কয়ার। তাহলে m কত দণ্ডটার ভর, একই ভর যেহেতু, তাহলে 2.5 কেজি। ওমেগাটা আমি এখনো জানি না, এটা বের করে আনতে হবে। দণ্ডটা যদি হচ্ছিল কি, দণ্ডটির কৌণিক ভরবেগ, দণ্ডটা এই যে এই অক্ষের সাপেক্ষে ঘুরবে, তাহলে এই দণ্ডটার ব্যাসার্ধ হবে এই যে দণ্ডের দৈর্ঘ্যটা। তাহলে দণ্ডের দৈর্ঘ্য কত হবে বলো তোমরা? দণ্ডের দৈর্ঘ্য হবে হচ্ছিল এই যে 250 সেন্টিমিটার, মানে হচ্ছিল 2.5 মিটার। এখন ওমেগা লাগবে, তো আমরা জানি ওমেগা, এটা যদি হচ্ছিল আমরা জানি হয় আজা হয়, তাহলে এটা হবে কি আজা, এটা হবে কি আজা। তাহলে দেখো আবার আমরা জানি এটা হচ্ছিল কি দণ্ডের ক্ষেত্রে হচ্ছিল এই যে ওমেগা ইকুয়াল টু কি, আমরা জানি 2πn/t, এটা দিয়ে ওমেগা বের হয়। তাহলে 2πn কতবার ঘুরছে? 100 বার। কতক্ষণে ঘুরছে 100 বার? rpm, পার মিনিটে, পার মিনিট মানে 60 সেকেন্ড। তাহলে এখান থেকে তুমি এত রেডিয়ান পার সেকেন্ড পাবে, এই রেডিয়ান পার সেকেন্ডটা নিয়ে এখানে বসিয়ে দিবা, তাইলে এখানে তোমার হলো কি আসবে? কৌণিক ভরবেগ আসবে। এবার কৌণিক ভরবেগের একক কি হয় সাধারণত তোমরা আমাকে বলো? এই যে এটা কেজি, এটা হচ্ছে মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে মিটার, তাহলে এটা হবে হচ্ছে কি একক আসবে হচ্ছে কেজি মিটার স্কয়ার সেকেন্ড ইনভার্স 1, কেজি মিটার স্কয়ার সেকেন্ড ইনভার্স 1 কৌণিক ভরবেগের একক। ওকে, সোজা না? আচ্ছা, এটা কি আমার ঠিক আছে? ও ভালো কথা, এখানে এমভিআর দিয়ে ডিরেক্ট করলে তো হবে না, আর এর সাপেক্ষে এটা দিয়ে করলে হবে না। এটা তো হচ্ছে একটা কণার ক্ষেত্রে আমরা এটা অ্যাপ্লাই করতে পারবো। এখানে তো দণ্ডের ক্ষেত্রে আল্লাহ বলে দিছে, দেখছো হঠাৎ করে মনে পড়লো, স্যার এখানে কৌণিক ভরবেগ এটা ডিরেক্ট এটা দিয়ে করা উচিত না। কারণ কি বলতো স্যাররা, এটা যে ওমেগা লাগবে আমাদের, দেখো আমরা জানি হচ্ছে হলো, দেখি এই আমরা জানি হচ্ছে হলো কৌণিক ভরবেগ L = দণ্ডের যেহেতু অক্ষ এখানে স্পেসিফিক করে দেওয়া আছে, তাইলে এটা হচ্ছে I ওমেগা হবে, I, এবং I হবে হচ্ছে দণ্ডাকার বস্তুর ক্ষেত্রে এটা কি হবে বলতো? ml² কত 12, সরি 3, ml² কত হবে 3 হবে। এটা এক প্রান্ত দিয়ে, দণ্ডের এক প্রান্ত দিয়ে গমনকারী অক্ষ, তাহলে I এটা ইনটু ওমেগা। কোন কণার ক্ষেত্রে কোন একটা বস্তু যদি একটা দড়ি বেঁধে ঘুরাই, তাহলে ওটা হচ্ছে কি mvr ওইটা দিয়ে করা যাবে, ঠিক আছে? ওইটার ক্ষেত্রে হচ্ছে ঠিক আছে। দেখো আমাদের এখানে হচ্ছে এটা ml², তাহলে m কত, এইটা হচ্ছে 2.5 কেজি, এই L কত হবে? L ঠিক আছে, L হচ্ছে আগের মতোই 2.5 L² ডিভাইড বাই 3, ওমেগা হচ্ছে কি এখানকার এটা নিয়ে ওমেগা চাই বসে, তাহলে চলে আসবে হচ্ছে এত কেজি মিটার স্কয়ার S ইনভার্স 1। এটা ঠিক আছে, কৌণিক ভরবেগের একক ঠিক থাকবে, কিন্তু এখানে মনে রাখতে হবে অনেকগুলো স্যার এটা করতে থেকে এটা আর এটা, মানে আমরা নর্মালি হচ্ছে এটা হচ্ছে mvr এটা দিয়ে করি, এটা হচ্ছে কণার বা যে কোনো একটা ছোট বস্তুর ক্ষেত্রে, ঠিক আছে, যে বস্তুটা শেপ বলে দেওয়া নেই। কিন্তু এখানে তো একটা দণ্ড, এবং দণ্ডটাকে কোন অক্ষের সাপেক্ষে ঘুরাচ্ছে, এই যে ঘুরতেছে সেটা আমাদেরকে বলে দিছে, এই যে অক্ষটা দেখাই দিছে এক প্রান্তে অক্ষ, তো এক প্রান্তে অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হচ্ছিল ml²/3, ওইটা ইউজ করে হচ্ছিল কি L = I ওমেগা এখান থেকে করবা, ঠিক আছে? এই যে আমরা একটু আগে যেটা দিয়ে করছিলাম এটা হচ্ছে একটা কণা বা হচ্ছে যে বস্তু শেপ ডিরেক্ট বলে দেওয়া নেই ওইটার ক্ষেত্রে, তো আমরা ওইটাও যদি এভাবে I ওমেগা থেকে করি, আমরা যে কোনো বস্তু কণার ক্ষেত্রে হচ্ছিল এই আমরা এটা জানি mr², তাহলে mr² মানে জড়তার ভ্রামক হচ্ছে mr², তাহলে mr² ওমেগা হচ্ছে একটু আগে আমরা এটা তো করলাম, একটু আগে এটা দিয়ে করছিলাম কণার ক্ষেত্রে, কিন্তু এটা দণ্ড এবং এক প্রান্ত দিয়ে ঘূর্ণন অক্ষটা, এই জন্য আমাদেরকে কি করতে হবে? অক্ষর সাপেক্ষে জড়তার ভ্রামক কনসিডার করেই এটা করতে হবে। ওকে, আচ্ছা, এরপর দেখি এটা ঘরতে কি বলছে আমাদেরকে, কোন বস্তুর ঘূর্ণন থামানো কঠিনতর হবে। এইবার দেখো আমি তোমাদেরকে একটু আগে বলছিলাম দুইটার মধ্যে জড়তার ভ্রামক বের করবা, যেহেতু বস্তুগুলো আগে থেকে ঘুরছে তাহলে যেটা জড়তার ভ্রামক কম হবে সেটাকে থামানো সহজ হবে, আর যেটা জড়তার ভ্রামক বেশি হবে তাকে থামানো কঠিন হবে। যেহেতু আমরা চলছে ঘূর্ণায়মান হইলে জড়তার ভ্রামক বেশি হইলে তাকে থামানো কঠিন হবে। তো আমরা এখানেই করতে পারি ঘ নাম্বার। দেখো সবাই, এটার জড়তার ভ্রামক হবে হচ্ছে I সিলিন্ডার, I1 হবে হচ্ছে আমরা জানি সিলিন্ডারের ক্ষেত্রে হচ্ছে mr²/2 জড়তার ভ্রামক, m কত এটা 2.5, আর কত হবে ব্যাসের অর্ধেক, এই যে 10 সেন্টিমিটার মানে 0.1 মিটার, এটা স্কয়ার ডিভাইড বাই 2, তাহলে এখান থেকে আসবে এত কেজি মিটার স্কয়ার। ওকে, আর এটার জড়তার ভ্রামক অলরেডি আমরা ওখানে ব্যবহার করছি, তারপর আমরা এটা আলাদা বের করব। এই যে এটা দ্বিতীয় চিত্রে জড়তার ভ্রামক হচ্ছে কি ml² কত 3, তাহলে এটা হচ্ছে 2.5, L হবে কত 2.5 স্কয়ার, L ও 2.5 দেখি ডিভাইড বাই হচ্ছে 3,
তাহলে এখান থেকে জড়তার ভ্রামক আসবে এত কেজি মিটার স্কয়ার। আমি দেখতেই পাচ্ছি এখানে ডিরেক্টলি তো বলা যাবে না। আচ্ছা, তুমি দুটার মধ্যে জড়তার ভ্রামক যেটা বেশি পাবে ওইটাই হচ্ছে কি ঘোরানো অবস্থা থেকে থামানো কঠিন। ওকে, এভাবে করে ফেলো, কারণ আমরা জানি সিলিন্ডারের নিজ অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হচ্ছে হলো কি mr²/2, আর দণ্ডের এক প্রান্ত দিয়ে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হচ্ছে কত ml²/3। শেষ। তাহলে এটা গেল আমাদের এর পরের প্রশ্নে চলে আসি আমরা। দেখি 60 কিলোমিটার গতিবেগ সম্পন্ন একটি ট্রেন এত বেশি রেল লাইনের ভাগ নেওয়ার সময় আবারও ব্যাসার্ধ হবে এর অর্ধেক মানে 328। তোমরা সবাই খাটাস। দেখো সিম্পল এগুলো না, রেল লাইনের ভাগ নেওয়ার সময় বগি সহ উল্টে গেছে, দুর্ঘটনা হয়ে গেছে। ওই স্থানে রেল লাইনের দুটি পাতের মধ্যবর্তী দূরত্ব এত, তাই ডি। ভেতরের পাত অপেক্ষা বাইরের পাত এত সেন্টিমিটার উঁচু ছিল, তাহলে এটা এইচ। এটাই ওই স্থানে ব্যাংকিং কোণ। ভাই এটা দেখাই যাচ্ছে রেল লাইনের দুই পাতের মধ্যবর্তী, এই যে এরকম দেওয়া আছে আমাদের। আচ্ছা, চিত্র কি ভুল আছে কোথাও? আগে কোন একটা প্রশ্নে চিত্র আঁকছিলাম না, ঠিক আছে। এখানে এটা তো মাটির নিচে, অনেকে বলে স্যার এটা দেওয়া আছে না, না এটা না, এটা তো হচ্ছে মাটির নিচে। আসলে ট্রেনটা হচ্ছে একটু উঁচু জায়গায়, এই রাস্তাটা এটা এখন, তাহলে এটা দেওয়া আছে হচ্ছে কি 1 মিটার, এটা হচ্ছে ডি। আর এইটুকু এইচ দেওয়া আছে 7 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার মানে হচ্ছে 0.07 মিটার। তাহলে আমাদের ব্যাংকিং থিটা, তাহলে সাইন থিটা ইকুয়াল টু কি, গ নাম্বার করছি আমরা, সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। তাইলে সুতরাং থিটা ইকুয়াল টু কি সাইন ইনভার্স, আমরা এখান থেকে করে ফেলবো এইচ বাই। হয়তো আমাদের এই ব্যাংকিং কোডটা ঘতে লাগবে, এই জন্য আমি এটা করবো সাইন ইনভার্স। দেখো ডি 0.07 ডিভাইড হচ্ছে 1 মিটার, তাহলে দেখো তো এটা কত আসে। এটা 4.0139 ডিগ্রি, এটা 4.0139 ডিগ্রি, ঠিক আছে। এবার এটার ঘতে যদি যাও তোমরা দেখো, উদ্দীপক হলো ট্রেনটি দুর্ঘটনায় পড়ার কারণ কি। তো ট্রেনটার বেগ ছিল কত, এত। এখন আমরা দেখবো ব্যাংকিং কোণ যেটা আসছে এটা দিয়ে সর্বোচ্চ নিরাপদ বেগ কত। তাহলে গাড়িটির বেগ ছিল, রেল গাড়িটির বেগ, এখানে ভি কত ছিল, ভি ট্রেন আর কি, ভি ট্রেন ধরো হচ্ছে 60 কিলোমিটার/আওয়ার দেওয়া আছে। তো এটা হচ্ছে কি 60 × 1000 মিটার/সেকেন্ডে নিব, দেখে বোঝা যাচ্ছে গাড়ির ব্যাংকিং কোণ অনুযায়ী যতটুকু বেগ হওয়ার কথা ছিল তার চেয়ে হয়তো বেশি বেগে গেছে, এই জন্যই তো দুর্ঘটনা উল্টে গেছে আর কি, ঠিক আছে। এটা হচ্ছে 3600। আচ্ছা, তো আমরা এটা 60 × 1000 ভাগ হচ্ছে 3600, 16.67 মিটার/সেকেন্ড। এবার আসো ব্যাংকিং অনুযায়ী সর্বোচ্চ নিরাপদ বেগ কত বের করি। তো আমরা জানি tan থিটা ইকুয়াল টু হচ্ছে v²/rg। তাহলে সুতরাং v ইকুয়াল টু √tan থিটা ইনটু হচ্ছে কি rg এখান থেকে। তো এখান থেকে tan হচ্ছে কত, আমরা দেখছিলাম tan কত আসছিল আমাদের জন্য, এখানে ব্যাংকিং কোণ 4.0139 ডিগ্রি, 4.0139 ডিগ্রি, আর কত এই 328, জি হচ্ছে 9.8। এখান থেকে তোমাদের কি করতে হবে, বের করতে হবে। তাহলে 10 4.0139 ইন্টু 328 ইন্টু 9.8 এটা আসতে হচ্ছিল 15.02 মিটার/সেকেন্ড। ওই রাস্তায় সর্বোচ্চ নিরাপদ বেগ হচ্ছে 15.02, কিন্তু গাড়িটা ছিল 16.67 বেগ, অর্থাৎ গাড়িটির বেগ ওই রাস্তার ব্যাংকিং অনুযায়ী সর্বোচ্চ নিরাপদ বেগের তুলনায় বেশি ছিল, যার কারণে ওই গাড়িটি বা রেলগাড়িটি বা রেল ট্রেনটি কি হয়ে গেছে, দুর্ঘটনায় পড়েছিল। ওকে, সিম্পল। এগুলো সবগুলো একই টাইপের কোশ্চেন আসে। এরপরে আসো, একজন ছাত্র এত কেজি ভরের একটি পাথরখণ্ডকে এত মিটার লম্বা একটি সুতার এক প্রান্তে বেঁধে বৃত্তাকার পথে প্রতি মিনিটে 60 বার ঘোরাতে পারে। পরবর্তীতে সে সুতার দৈর্ঘ্য 3 গুণ করে একইভাবে ঘোরাতে চেয়েছিল। সুতাটি সর্বোচ্চ 2 নিউটন বল সহ্য করতে পারে। পাথরটির ঘূর্ণন গতিশক্তি, তাহলে আমরা ঘূর্ণন গতিশক্তি E = কি জানি, ½ I ω², তাই না?
একটা পাথর একটা বস্তুতে যদি বেঁধে ঘুরায় তখন জড়তার ভ্রামকটা হচ্ছে আই এম আর স্কোয়ার, তাহলে এটা হচ্ছে হাফ জাস্ট এম আর স্কোয়ার, এখানে হবে কি ওমেগা স্কোয়ার। এবং ওমেগা যেহেতু দেওয়া নাই তাহলে আমাকে কি করতে হবে, ওমেগা ইকুয়াল টু ভি বাই আর থেকে বের করে আনতে হবে। ভি ইকুয়াল টু ওমেগা আর, তো ভি বাই আর থেকে, তো ভি হলো স্যার ওমেগা কি, ও সরি এটা থেকে বের করা লাগবে না, তোমার ওর বলেই দিছে এই যে এক প্রান্তে বেঁধে দেখো কতবার প্রতি মিনিটে 60 বার ঘোরাচ্ছে, এখান থেকে ওমেগা বের করা যাবে 2 পাই এন বাই টি থেকে, তাহলে 2 পাই প্রতি মিনিটে 60 বার ডিভাইড করছে মিনিট 60 সেকেন্ড, 60 সেকেন্ড 2 পাই, তাহলে 6 পয়েন্ট হচ্ছিল 28 মানে 2826 1416, তো 2 পয়েন্ট হচ্ছিল 32 এত হচ্ছিল কি রেডিয়ান পার সেকেন্ড। দেখো তাহলে ওমেগা যদি এটা হয়, এটা তুমি জাস্ট এখানে বসিয়ে দিবা, আর বসাবা কত, যেই ব্যাসার্ধের যেই সুতার দৈর্ঘ্যটা কত ছিল এত, তাহলে এটা বসাবো 0.2 এটা স্কয়ার হবে, এটা ওমেগা স্কয়ার হবে, এম হবে কত 0.1 কেজি, তাইলেই তো এখানে ঘূর্ণন গতিশক্তিটা আমাদের এত জুল চলে আসে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এটা অনেক কঠিন নাকি সহজ? ঠিক আছে, অনেকে হলো স্যার দড়িতে বেঁধে সকল বস্তুর ক্ষেত্রেই কি হচ্ছে আমাদের জড়তার ভ্রামক এম আর স্কয়ার বসাবো, ইয়েস ঠিক আছে, যে কোনো বস্তুকে বেঁধে করে। আমরা বলছে ছাত্রটি সফল হতে পেরেছিল কি, আচ্ছা যখন সে সুতার দৈর্ঘ্য 3 গুণ করে দিছে, মানে ওই ব্যাসার্ধটা আরটা 3 গুণ হয়ে গেছে, তখন সর্বোচ্চ 2 নিউটন সহ্য করতে পারে। তো এরকম বৃত্তাকার বস্তু যখন সুতাতে বেঁধে ঘুরায় তখন তার কেন্দ্র বিমুখী বলটা বের করবো আমরা। দেখো কেন্দ্র বিমুখী বল, কেন্দ্র বিমুখী বল F ইকুয়াল টু, খেয়াল করো তোমরা, কেন্দ্র বিমুখী বল F ইকুয়াল টু হচ্ছে হলো m ওমেগা স্কয়ার r, ঠিক আছে। তো এখানে পরবর্তী সুতার টান 3 গুণ করে একই রকম ভাবে বা একইভাবে ঘোরাতে চেয়েছিল, একইভাবে মানে প্রতি মিনিটে কয়বার 60 বার ঘোরাতে চেয়েছিল। তাহলে প্রতি মিনিটে যদি সে 60 বার ঘোরাতে চায় দেখি, তাহলে m আগেরটাই যদি হয় 0.1 কেজি, ওমেগা হচ্ছে হলো কি 2, ওই যে ওমেগা আগেরটাই মানে 6.2832, এটা স্কয়ার, আর হবে 3 গুণ, আর সুতার দৈর্ঘ্য আগে যা ছিল ওইটাকে কত গুণ করতে হবে 3 গুণ, তাহলে আর 3 গুণ হয়ে যাবে 3 ইনটু হবে হচ্ছে কত 0.2, সুতার দৈর্ঘ্য কি এটাই ছিল, হ্যাঁ 0.2 ছিল, তাইলে এইটা এখানে একটা বল আসবে। আমরা একটু বের করি, হ্যাঁ সর্বোচ্চ সহ্য করতে পারে 2 নিউটন, আর কেন্দ্র বিমুখী বলটা কত হয় দেখি আমরা, 6.2832 স্কয়ার ইনটু হচ্ছিল 3, এটা হচ্ছে হলো 2.3687 নিউটন আসতেছে। সুতাটার কেন্দ্র বিমুখী বল কত আসতেছে এত, আর আমাদের এখানে ওটা সহ্য করতে পারে সর্বোচ্চ 2 নিউটন, ঠিক আছে। তোমরা একটু ভিডিওতে একটু বসে থাকতে হবে, আমার অফিসে কে যেন আসছে আমি একটু দেখতে হবে প্লিজ, একটু তোমরা এই অংশটুকু একটু টেনে দেখিও, হ্যাঁ একটু অপেক্ষা করো। আন্তরিকভাবে দুঃখিত, আমি একটু এটা গেস্ট আসছিল, একটু কথা বলে আসতে হলো আর কি। দেখো তাহলে হচ্ছে না সুতাটার কেন্দ্র বিমুখী বল হচ্ছে কত 2 পয়েন্ট সামথিং, এত 2 পয়েন্ট কত আসলে যেন আমি পড়ছিলাম দেখি 2 পয়েন্ট কত, সরি না, যে 2.3687 নিউটন, কিন্তু সহ্য করতে পারে কত সর্বোচ্চ 2 নিউটন, তাহলে কি সহ্য করতে পারবে, ওটা ছিঁড়ে যাবে, ঠিক আছে।
তার মানে হচ্ছে হলো ছাত্রটি সফল হতে পারেনি। এরপরে চলে আসো আমাদের 600 কেজি ভরের একটি গাড়ির চাকার ব্যাস দেওয়া আছে। গাড়ির চাকার ব্যাস, কথা বুঝি, এটা চাকার ব্যাস। চাকাটি 15 সেকেন্ডে এতবার ঘূর্ণন সম্পন্ন করতে পারে। গাড়িটি এত কেজি মিটার পার সেকেন্ড ভরবেগ নিয়ে চিত্র প্রদর্শিত একটি রাস্তা বাঁক অতিক্রম করছিল। ভরবেগ দেওয়া আছে, এখান থেকে চাইলে আমি গাড়িটির কি বেগ বের করতে পারবো, মানে গাড়িটার বেগ কত হবে এটা পারবো। চাকাটির প্রান্তের রৈখিক বেগ, তো গাড়িটার ভরবেগ আমরা জানি, ভরবেগ যেহেতু দেওয়া আছে, ভরবেগ ইকুয়াল টু কি, এখানে কত দেওয়া আছে 3600। তাহলে সুতরাং বলো তো এখান থেকে আমরা বেগ বের করতে পারবো 3600 ডিভাইড বাই এম। 3600 ডিভাইড বাই এম কত, 600 কেজি। তাহলে এটা হচ্ছে কত, 6 মিটার পার সেকেন্ড। গাড়িটার বেগ ছিল এত। চাকাটির প্রান্তের রৈখিক বেগ, তো একটা চাকা যদি এরকম হয়, ঠিক আছে, এই ধরো এটা চাকা, চাকা প্রান্তের রৈখিক বেগ মানে এখানকার। তো আমরা জানি হচ্ছে হলো ভি ইকুয়াল টু ওমেগা। তাহলে ওমেগা ইকুয়াল টু আবার 2 পাই এন ডিভাইড বাই টি ইনটু হচ্ছে কি আর। তাহলে চাকার ব্যাস দেওয়া আছে, ব্যাসার্ধ হবে এর অর্ধেক, আর হবে হচ্ছে কত 0.6 মিটার, তাই তো। আচ্ছা 2 পাই এন কত, 15 সেকেন্ডে 50 বার ঘোরাচ্ছি, তাহলে এন 50 আর টি হচ্ছে 15 সেকেন্ড, আর কত, আর হচ্ছে হলো কত 0.6। এখান থেকে যা আসবে ক্যালকুলেশন করে এত মিটার পার সেকেন্ড। শেষ। প্রান্তের রৈখিক বেগ, চাকার প্রান্তের একদম প্রান্তের রৈখিক বেগ এটা, ঠিক আছে। তো আমরা ভি ইকুয়াল টু ওমেগা আর জানি, তো ওমেগা ইকুয়াল টু এই যে 2 পাই এন বাই টি, আর হচ্ছে হলো কি ওই চাকাটার ব্যাসার্ধ, ঠিক আছে। এভাবে তুমি, আর আমরা ভরবেগ দেওয়া ছিল, ভরবেগ ইকুয়াল টু এত, এখান থেকে বেগটা বের করে নিয়েছি। ওই বেগটাকে আমরা কি কে, ও প্রান্তের রৈখিক বেগ, ও আচ্ছা এটা তো হচ্ছে হলো কি, আমাদেরকে এটা দিয়ে বের করতে হবে, এটা দিয়ে করলে হবে না স্যার। কেন স্যার, এখানে চলো বোঝাচ্ছে চাকার বিভিন্ন প্রান্তের কণাগুলার রৈখিক বেগ বিভিন্ন রকম হবে। ভরবেগ এমনিতে এটা হচ্ছে কি এভারেজে আমরা সাধারণভাবে চাকার বেগ ধরছি, কিন্তু চাকার এখানকার কণাগুলার বেগ একরকম, এখানকার কণাগুলার বেগ একরকম। তাহলে চাকার প্রান্তের বলছে, চাকাটির প্রান্তের রৈখিক বেগ বের করতে বলছে। তাহলে এটা দিয়ে করলে হবে না, এটা না, এইটুকু অংশ, এটা ভি, এই যে এটা ভি ইকুয়াল টু ওমেগা আর, এখান থেকে বের করতে হবে, ওকে, প্রান্তের রৈখিক বেগ। আর এটা কখন কাজে লাগবে আমাদের, ওই যে ও নিরাপদে বাঘটাক নিতে পারছে কিনা, দেখি ঘতে কি চাইছে, নিরাপদে বাঘটি অতিক্রম করতে পারবে কি। তাহলে ওই গাড়িটার এভারেজে বেগ হচ্ছে, গাড়ির বেগটা হচ্ছে এটা গাড়ির পুরা গাড়ির, এটা চাকার না। এটা কেন ব্যবহার করতে পারবো না, এটা পুরা গাড়ির বেগ, আর এটা হচ্ছিল চাকার বেগ হচ্ছিল কি, চাকার প্রান্তের রৈখিক বেগ হচ্ছে, এটা দিয়ে করতে হবে, ওকে। তো আমাদের এটা এই অংশটুকু আমাদের এখানে নিয়ে নেওয়া উচিত। তাহলে এটা আমরা ঘতে করবো, এই অংশটুকু ঘতে করবো। তাহলে ঘতে এটা করার পর এটা হচ্ছে গাড়িটার বেগ। এখন এই যে এখানে দেখো এইচ দেওয়া আছে, আর এখানে হচ্ছে ডি দেওয়া আছে। তাহলে এখান থেকে ব্যাংকিং কোণটা বের করবো, রাস্তার বাঁকের ব্যাসার্ধ দেওয়া আছে। প্রথমে ব্যাংকিং কোণ বের করবো, ব্যাংকিং কোণ ব্যবহার করে, আচ্ছা ঘটা এখানেই করতে পারি আমরা। তো এখানে হচ্ছে সাইন থিটা ইকুয়াল টু কি বলতো, লম্ব বাই অতিভুজ, অনেকগুলো অঙ্ক করছি। তাহলে এখান থেকে থিটা বের করবা, তাহলে সাইন ইনভার্স কি এইচ ডিভাইড বাই হচ্ছে কি ডি। এখানে হচ্ছে সাইন ইনভার্স কত, এইচ কত 0.2, ডি হচ্ছে কত 5। এখান থেকে তুমি একটা এত ডিগ্রি পাবা। থিটা ব্যবহার করে এই রাস্তায় সর্বোচ্চ নিরাপদ বেগ আমরা জানি টেন থিটা ইকুয়াল টু ভি স্কয়ার বাই কি আর জি। এটা আমরা জানি যে বার করবা, বা এখানে চিত্র হতে পাই। এরপর আবার আমরা জানি যে এটা করে এখান থেকে তুমি ভি বের করবা। তাহলে এখানে গাড়িটার বেগ হচ্ছে কত 6, এটা হচ্ছে সর্বোচ্চ নিরাপদ বেগ ব্যাংকিং অনুযায়ী। তাহলে এই বেগের তুলনায় যদি ওইটা বেশি হয়, তাহলে সে নিরাপদে বাগ নিতে পারবে না বা নিরাপদে চলতে পারবে না। আর এটা যদি ছোট হয়, মানে নিরাপদ বেগটা বেশি হয়, তখন কিন্তু সে নিরাপদে চলে যেতে পারবে না ইনশাল্লাহ। তাহলে এখানে জাস্ট এটা বের করে এখন তুলনা করবা, কম্পেয়ার করতে হবে। এটাও চলে গেল। এরপরে আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, একজন সাইকেল আরোহী 15 মিটার পার সেকেন্ড বেগে একটি রাস্তার বাঁক অতিক্রম করার সময় উলম্বের সাথে এত কোণে হেলে যায়। সাইকেল যাচ্ছিল, বাঁক অতিক্রম উলম্বের সাথে একটা থিটা ডিগ্রি কোণে এভাবে হেলছে আর কি। উলম্ব রেখা যদি এটা হয়, উলম্ব রেখার সাথে থিটা ডিগ্রি কোণে হেলে যায়। এই সময় সাইকেলের উপর রাস্তার মোট প্রতিক্রিয়া বলের মান ছিল 1147.18 নিউটন। সাইকেলের ভর ছিল 35, অভিকর্ষ ত্বরণ। উপরোক্ত তথ্যগুলো বিশ্লেষণ করে একজন শিক্ষার্থী মন্তব্য করলেন সাইকেল আরোহীর ভর 75 কেজি। গতে বলছে রাস্তাটির বাঁকের বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো। রাস্তাটির বাঁকের বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো।
এত বেগে বাঁক নিছে, তো আমরা জানি গতে দেখো আমরা জানি টেন থিটা ইকুয়াল টু হচ্ছে কি বি স্কয়ার বাই আর জি। ব্যাংকিং এর ক্ষেত্রে হচ্ছে থিটাটা অনুভূমিকের সাথে, আর সাইকেলের সাথে থিটাটা, সাইকেলের ক্ষেত্রে সাইকেলের আরোহী হেলে যাওয়ার ক্ষেত্রে হচ্ছে থিটাটা হচ্ছে উলম্বের সাথে। তো এখান থেকে তুমি বাইর করবা কি বক্রতার ব্যাসার্ধ আর, আর ইকুয়াল টু হবে ভি স্কয়ার বাই টেন থিটা ইন্টু কি জি। তাহলে ভি স্কয়ার কত ওর 15 মিটার পার সেকেন্ড, 15 স্কয়ার 10 কত 20, 10 ইন্টু জি কত 9.8। এইটা দিয়ে করে ফেললে কি ডিরেক্ট মিটার এককে চলে আসবে। দেখো 15 স্কয়ার মানে 225, ভাগ হচ্ছে হলো 10 20 ডিগ্রি, আর ভাগ হচ্ছে হলো 9.8। এটা হচ্ছে হলো 63.0798 মিটার। তাহলে ওই বাঁকের ব্যাসার্ধ এত ছিল, অনেক বড় ব্যাসার্ধের বাঁক এটা গেল। তাহলে আমাদের রাস্তাটির বাঁকের বক্রতার ব্যাসার্ধ এত ছিল, ঠিক আছে 63। আমার যদি ভুল না হয় আর কি, ক্যালকুলেশনটা দেখিও। বলছে ঘতে বলছে হচ্ছে যেখানে একজন আর আমি শিওর ঘতে কি কোশ্চেন বলবে, উপরোক্ত তথ্যগুলো বিশ্লেষণ করে একজন শিক্ষার্থী মন্তব্য করলেন সাইকেল আরোহীর ভর এত। আসলে শিক্ষার্থীর মন্তব্যটা ঠিক ছিল কিনা এরকম জানতে চাইবে হয়তো। গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে শিক্ষার্থীর মন্তব্যের যথার্থতা যাচাই করো। দেখো এটা যদি অনুভূমিক রেখা হয়, এটা যদি উলম্ব রেখা হয়, এখন সাইকেল আরোহী যদি এদিকে থিটা ডিগ্রি কোণে হেলে এভাবে বল প্রয়োগ করে, তাইলে ও বল প্রয়োগ করতেছে এরকম এরকম হবে। তাহলে উলম্বের সাথে থিটা ডিগ্রি কোণ, খেয়াল করি উলম্বের সাথে কি এই থিটা কোণ হচ্ছে হেলে গিয়ে ওইদিকে বল প্রয়োগ করতেছে, ঠিক আছে। তাহলে ও মোট কত বল প্রয়োগ করবে সেটা আমাদের কাছে হলো কি এখানে আমাদেরকে বুঝতে হবে। এখানে ও রাস্তার উপরে একটা ক্রিয়া বল দিছে, খেয়াল করো রাস্তার উপরে একটা ক্রিয়া বল দিছে, এদিকে একটা ক্রিয়া বল, তাহলে এফ দিছে এদিকে, ধরো এদিকে এদিক বরাবর কি দিছে এফ, তো এটা থিটা হইলে এটাও থিটা। আচ্ছা এটা এফ দিছে, তাহলে রাস্তাও তার উপর দিকে প্রতিক্রিয়া বল আর দিছে। তো আর এর এই আরটা দুই ভাগে ভাগ হবে, এদিকে যাবে হচ্ছে আর কি সাইন থিটা, অনেকে বলে স্যার এদিকে আর কস থিটা অনুভূমিক, স্যার থিটা এটা দেওয়া আছে, তাহলে এদিকে হবে কি আর কস থিটা, ঠিক আছে। রাস্তার উপর মোট প্রতিক্রিয়া বল আর এর মান দেওয়া আছে। এবার আসো এখানে ওর ওজন তো খাড়া নিচে দিয়ে কাজ করবে, তাই না, দুজনের মানে বস্তুর এবং সাইকেলের মিলে। তাহলে এইদিকে হবে হচ্ছে কি mg, টোটাল mgটা হচ্ছে কি m1 প্লাস কি m2g, দুইজনের ভরের যোগফল এটা, তাই তো। তাইলে আর এইদিকে হচ্ছে হলো আর সাইন থিটাটা এদিকে কাজ করবে, আর গাড়িটার এইদিকে হচ্ছে হলো কি এদিকে কাজ করবে কেন্দ্র বিমুখী বল, যেটা mv স্কয়ার বাই r। এটা ইকুয়াল টু হচ্ছে এটা, এরা একজন একজনের কি এখানে m হবে কোনটা বলো তো m1 প্লাস কি m2। তো এইটা সমান, তাহলে আমি এই দুইটা সমান, আর এই আর cos থিটা আর এইটা সমান, কারণ আমরা জানি বস্তুটা হচ্ছে ঠিকঠাক মতো কি ওই রাস্তার মধ্যে বা গাড়ির সাইকেলটা ওই রাস্তার মধ্যে নিরাপদে থাকার জন্য এইটা আর এটা কি হবে সমান হবে। ঊর্ধ্বমুখী প্রতিক্রিয়া বলের এই উপাংশটা আর নিচের দিকে ওজন, এটা ওজনটাকে বহন করে আর cos থিটা। তাইলে এখান থেকে যদি আমি আর cos থিটা ইকুয়াল টু হলো কি ধরি mg মানে m1 m2 g ধরি, তাইলে বা m1 প্লাস m2 ইকুয়াল টু আমাদেরকে হলো আর cos থিটা ডিভাইড বাই g। আমরা যদি সাইকেল আরোহীর ভরটাকে m1 ধরি, সাইকেলের ভরটাকে ধরো m1 ধরি, তাহলে আরোহীর ভরটাকে m2 ধরতেছি, তাহলে আমাদেরকে বাইর করতে হবে m2। তাহলে সুতরাং m2 হবে হচ্ছে হলো আর cos থিটা মাইনাস g ডিভাইড বাই g মাইনাস m1। তাহলে আর কত পুরা প্রতিক্রিয়া বল রাস্তার, এই যে রাস্তার উপর যেই বল দিছিল সেই বলের প্রতিক্রিয়া বল, এই আর এর মান প্রশ্নে দেওয়া ছিল, কত দেওয়া আছে 1147.18। এই যে 1147.18, তাহলে এই জায়গায় বসাবো 1147.18 cos কত cos থিটা হচ্ছে ও উলম্বের সাথে 20 ডিগ্রি কোণে রাখছে, জি হচ্ছে 9.8 মাইনাস m1 সাইকেলের ভর হচ্ছে কত 35 ছিল। এবার তাহলে আরোহী ভরটা দেখবো, দেখি আমরা আরোহী ভরটা কত হয় স্যার 1147.18 ইন্টু হলো cos 20 ডিগ্রি ভাগ হচ্ছে 9.8। আমি দেখতে পাচ্ছি এটা 109.999 মানে 110 ছিল, এটাকে 110 ডিরেক্ট লিখতে পারি, এটা হচ্ছে 110 বিয়োগ হচ্ছে 35, তো 110 বিয়োগ 35 এটা হচ্ছে 75 কেজি। দেখি
ওই শিক্ষার্থী মন্তব্য করছে 75। হ্যাঁ তাই তো, ঠিক আছে শিক্ষার্থী বলছে হচ্ছিল কি সাইকেল আরোহীর ভর কত 75 কেজি। আমরাও ক্যালকুলেশন করে বাইর করলাম কত 75 কেজি। অনেকে বললো স্যার এটা দিয়ে না করে স্যার আমরা যদি হচ্ছিল এটা দিয়ে করতাম m1 প্লাস m2 এই v²/r এটা দিয়ে করতাম, এটা দিয়ে করলে ইকুয়াল টু এটা, এখান থেকে ওর কি সেম আসা উত্তর। দেখি আসলে আসে কিনা, ওরা ঠিকঠাক মতো ডাটা দিছে কিনা আমাদেরকে একটু কি দেখতে হবে। তাইলে m1 প্লাস m2 v²/r ইকুয়াল টু হচ্ছে হলো কি r sin θ। তো এখান থেকে আমাদেরকে এটা বের করতে, তাহলে এখান থেকে আমরা দেখতে পাবো m1 প্লাস m2 ইকুয়াল টু আমি দেখতে পাচ্ছি এটা এই পাশে গেলে r sin θ ইনটু হচ্ছে হলো কি r, এটা গেলে হচ্ছে এই পাশে গেলে ভাগ হবে। তাহলে সুতরাং আমাকে m2 বের করতে হবে। তাহলে m1 যদি আমি 35 ধরি তাহলে r sin θ প্লাস ইনটু হচ্ছে হলো কি r ডিভাইড হচ্ছে v² মাইনাস আমাদের এখানে কি m1। তাহলে আমরা এটা দিয়েও ক্যালকুলেশন করে দেখি ঠিক আছে কিনা। যদি উনি হচ্ছে কি যে ডাটাগুলো দিয়েছেন প্রশ্নকর্তা, যে হচ্ছে এই বেগটা যদি সঠিক দিয়ে থাকেন, মানে বেগের মানটা যদি ঠিকঠাক মতো আসলেই দিয়ে থাকেন, তাইলে হচ্ছে কি হবে, মানে এই বেগের সাথে হিসাব করে যদি উনি এই প্রতিক্রিয়া বলটা দিয়ে থাকেন, তাহলে আমাদের এই অঙ্কটা কি হবে, ঠিক হবে, মানে আমরা এটা দিয়েও উত্তর করতে পারবো। তাহলে দেখি না একটু, আর 1147 দেখি কত যেন 1147.18 ইন্টু সাইন 20 ডিগ্রি ইন্টু আর রাস্তার ব্যাস কত, এই যে ব্যাসার্ধ বা কিছু একটা দেওয়া ছিল তো রাস্তা, ও আমরা এই যে এখানে পাইছি আমরা, ও হবে উত্তর একই আসবে, কারণ আমরা এটা ব্যবহার করি তো ব্যাসার্ধ, ডিরেক্ট প্রশ্নে ব্যাসার্ধ দেওয়া নেই, এটা দিয়েও হবে উত্তর 63.0798। দেখি এটা ভাগ হচ্ছে বেগ কত 15², এই হচ্ছে হলো এই বিয়োগ হচ্ছে হলো কত 35, ঠিক আছে, এটা দিয়ে উত্তর হবে, এটাও দিয়েও কি 75 আসছে। তো আমাদের এইটা দিয়েও দেখো আমাদের এই দুইটা মানে এই r sin θ টা হচ্ছে হলো আমাদের কেন্দ্রবিমুখী বলটাকে হচ্ছে নাকচ করে, আর r cos θ হচ্ছে হলো কি আরোহী সহ সাইকেলের ওজনটাকে বহন করে। তাহলে এটা ইকুয়াল টু এটা সবসময়, এটা ইকুয়াল টু কি এটা, এই জন্য এরা নিরাপদে সাইকেল আরোহী নিরাপদে বাঁক নিতে পারে। তো আমরা এটা ইকুয়াল টু এটা ধরে এখান থেকে অঙ্কটা করতে পারি, এটা ইকুয়াল টু এটা ধরে এখান থেকে অঙ্কটা করতে পারি। দুইভাবে উত্তরটা কি আসছে, সেম আসছে m কেজি। এইগুলা শেষ হয়ে গেল, দেখি এটা কয় নাম্বার গেল, এরপর আর আছে কিনা, ও আর নাই। তার মানে আমাদের 25 সালে হয়েছিল নিউটনের বলবিদ্যার চ্যাপ্টারে যতগুলো ম্যাথ ছিল সবগুলো শেষ, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। হালকা সলভিং ক্লাস তো একটু তো তাড়াহুড়ো হবেই, তাই না? তারপর কোথাও না বুঝলে কমেন্ট সেকশনে জানাও, হ্যাঁ, চেষ্টা করবো আমি তোমাদেরকে কি ওখানে কমেন্টে হেল্প করার। এটা হচ্ছে আমাদের জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক বই। এটা হচ্ছিল আগামী, আজকে হচ্ছে 2026 সালের এপ্রিল মাসের 29 তারিখ। তো হয়তো আগামী 10 দিন পর থেকে হচ্ছিল আমরা এই বইটা সহ, এটা অলরেডি রেডি আছে, এটা এখনো পাবলিশ হয়নি, এই দুইটা বই একসাথে দিতে পারবো। বিশেষত HSC 26 ব্যাচ যারা আছো তাদের জন্য খুবই উপকারী হবে, অথবা 27-28 যারাই দেখবা এই ভিডিও তারা সবাই এই বইটা চাইলে অর্ডার করতে পারবো। আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার 01521527284, এই নাম্বারে হচ্ছিল কি হোয়াটসঅ্যাপ করে তোমরা এই বইগুলো অর্ডার করতে পারবে। কোনো কুরিয়ার চার্জ নাই, কুরিয়ার চার্জ ছাড়াই কোনোটা বই একসাথে হচ্ছিল কত 600 টাকা। যারা অর্ডার করতে চাও, এগুলো সাধারণত আমার স্টুডেন্টদের অফলাইন বেচের স্টুডেন্টদের জন্য। তো তারপর কেউ যদি হচ্ছিল অনলাইনে অর্ডার করতে চাও, তাহলে তোমরা হচ্ছিল কি এই নাম্বারে যোগাযোগ করে এই বই দুইটা কি অর্ডার করতে পারো। আর কিছু আছে কিনা দেখি, এটা আমাদের ফেসবুক গ্রুপ, তোমরা চাইলে হচ্ছিল কি এখানে জয়েন হইতে পারো, জয়েন হয়ে আমার সাথে কানেক্টেড থাকতে পারো, আর কিছু নেই। ঠিক আছে, আমরা আজকে এটুকু পর্যন্তই রাখবো। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, ভালো করে পড়ালেখা করবা। আমার জন্য, আমার আব্বু আম্মুর জন্য, আমার ফ্যামিলি মেম্বারদের জন্য বেশি বেশি দোয়া করবা। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।